আমার মাথা ফেটে রক্ত ছুঁই ছুঁই করে পড়ছে। আহত অবস্থায় রাস্তায় পড়ে যাচ্ছি। আমার চারপাশের মানুষেরা মারামারি করছে। আমার মতো আরও অনেকে আহত অবস্থায় পড়ে আছে। কারো হাতে লাঠি, আবার কারো হাতে হকি স্টিক। আসলে এখানে এই দৃশ্য নতুন না, বরং প্রায়ই এরকম চিত্র রাস্তাঘাটে দেখা যায়। এখানে আসলে দুইটি রাজনৈতিক দলের মধ্যে মারামারি হচ্ছে। সেখানে দলের লোকজন ছাড়াও সাধারণ মানুষ আহত হয়েছে। তার মধ্যে আমি নিজেও একজন। আমি আলমগীর হোসেন, বস্তিতে থাকি। আপন বলতে কেউ নেই। রাস্তায় ছিলাম, সেখানে থেকে করিম চাচা তার সাথে আমাকে বস্তিতে নিয়ে যায়। আজ আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। পুরো স্কুলে আমি ফার্স্ট হয়েছি। রেজাল্ট জানার পর বস্তিতে ফিরছিলাম। সেই সময় রাস্তায় বরাবরের মতো রাজনৈতিক ক্ষমতার জন্য মারামারি লেগে যায়। আমি সেখানে না থেকে দ্রুত হাঁটা শুরু করি, কিন্তু হঠাৎ করে একটা ইট এসে আমার মাথার পেছনে লাগে, আর আমি তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। আমার চোখ ধীরে ধীরে খুলছে। আমি ভেবেছিলাম যে আমি হসপিটালে থাকবো। ভেবেছিলাম গল্পের মতো কোনো কোটিপতি দম্পতি আমার প্রতি দয়া দেখিয়ে আমাকে হাসপাতালে নিয়ে আসবে, কিন্তু বাস্তব গল্প থেকে পুরোটাই উল্টো। আমি চোখ খুলে দেখি আমি একটা গাড়িতে বসে আছি বলতে সিটে হেলান দিয়ে বসে আছি। কিছুক্ষণের মধ্যে বুঝে গেলাম আমি পুলিশের গাড়িতে আছি। আমার পাশে আরও কয়েকজন লোক আছে। আমি সহ আরও 4 জনের হাতে হ্যান্ডক্যাপ পরানো হয়েছে। এই কি স্যার, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ হালার ভূত! রাস্তাঘাটে মারামারি করে কুত্তার মতো পড়ে থাকবি, আর আমাদের কি তোদের চাকর পেয়েছিস যে আদর যত্ন করে হাসপাতালে ভর্তি করাবো? একবার থানায় যাই, তারপর তোদের সবকটা রেখে রিমান্ডে নেবো। স্যার, বিশ্বাস করেন, আমি কোনো মারামারি করিনি। আজ আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি স্কুলে ফার্স্ট হয়েছি। আমি বস্তিতে থাকি এক চাচার কাছে। সেখানে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মারামারি লেগে যায়, আর আমার মাথায় একটা ইট পড়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। পুলিশ কনস্টেবল আমার কথা শোনার পর আমাকে একটা থাপ্পড় দিল আর চুপ করে বসতে বলল। একটু পর থানায় পৌঁছে যাই। আমাদের সবাইকে ঘাড় ধরে জেলের ভিতরে ঢুকে ইচ্ছা মতো মারে। আজ গরিব বলে আমাদের চিৎকার কেউ শুনছে না। আমার সাথে যারা এসেছিল তারা সবাই ইতিমধ্যে মার খেয়ে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু হয়তো আমার প্রাণশক্তি বেশি, তাই এখনও অজ্ঞান হয়নি। আমি শুধু চিৎকার করেই যাচ্ছি, কিন্তু এই নির্দয় সমাজে নির্দয়ী পুলিশ অফিসারদের থেকে আর বেশি কিছু আশা করা যায় না। এক পর্যায়ে আমিও সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফিরে আসি তখন আমি নিজেকে থানার বাইরে রাস্তার পাশে খুঁজে পাই। হয়তো অজ্ঞান হয়ে যাওয়ার পর তারা আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। আমি দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার গায়ে এক ফোঁটা শক্তি নেই দাঁড়ানোর। তবু আল্লাহ তাআলার নাম মনে করে দাঁড়ানোর চেষ্টা করলাম। আশেপাশে তাকিয়ে দেখি রাত হয়ে গেছে। তার মানে এতক্ষণে করিম চাচা আমার জন্য দুশ্চিন্তা করছে। অতি কষ্টে দাঁড়িয়ে বস্তির দিকে হাঁটা শুরু করলাম। বস্তিটা থানার একেবারে কাছে, তাই দ্রুত পৌঁছে গেলাম, কিন্তু তাও এই দুর্বল শরীরে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। অন্ধকারের এই পথে কেউ আমাকে সাহায্য করার মতো কেউ নেই। সমাজ ব্যবস্থা এখন এইরকমই, কেউ কাউকে সাহায্য করবে না। নিজের ব্যবস্থা নিজে না করলে আমার মতো রাস্তার আনাচে কানাচে পড়ে থাকতে হবে। তবে আমি এই সমাজে রাস্তার কুকুরদের মতো ভুলবো না। হয়তো আমার ভাগ্যে অন্য কিছু লেখা আছে। বস্তির চাচার ঘরের সামনে পৌঁছে দেখি চাচা দাঁড়িয়ে আছে। তার মুখে চিন্তার স্পষ্ট ছাপ। আমাদের ঘর অনেক ছোট, ফুটো টিন দিয়ে আবিষ্ট এই ঘরে মাত্র একটা শোবার ঘর আর রান্নাঘর আছে। চাচার কোনো সন্তান নেই। চাচি অনেক আগে মারা যায়। আমাকে তার সন্তানের মতোই দেখে। চাচার ছোট্ট একটা চায়ের দোকান আছে, যা ইনকাম আসে তাতেই আমাদের দিন রাত কোনো মতো চলে যায়। চাচা আমাকে দেখা মাত্রই আমার কাছে দৌড়ে আসে। বাপজান, তোর কি হয়েছে? তোর মুখে রক্ত কেন? আর তোর শরীরে শার্ট ছেঁড়া কেন? আমি কিছু বলার আগেই আবার অজ্ঞান হয়ে গেলাম। হয়তো এইটুকুই প্রাণশক্তি ছিল আমার শরীরে। আমার জ্ঞান ফিরে দেখি আমি আমার ঘরে শুয়ে আছি, আর আমার মাথা সহ আঘাতপ্রাপ্ত স্থানে ব্যান্ডেজ করা। আমার মাথার পাশে চাচা বসে আছে। আমার জ্ঞান ফিরেছে এটা দেখে মাত্রই চাচা চোখ মুছে নিল। চোখ জোড়া লাল হয়ে রয়েছে। এতক্ষণ সে কাঁদছিল, সেটা চাচার চোখ দেখলে যে কেউ বলতে পারবে। বাপজান, তোর জ্ঞান ফিরেছে। তুই বল, তোর এই অবস্থা কিভাবে হলো? ডাক্তারবাবুকে এনেছিলাম, তিনি তোকে দেখে বললো তোকে কে জানি নির্মমভাবে মেরেছে। তোর এই অবস্থা কে করলো বাপজান? আমি চাচাকে আজকে সব ঘটনা করে বললাম, রেজাল্টের কথাও বললাম। সব কিছু শোনার পর চাচার চোখ থেকে পানির ফোঁটা পড়ল।
ভাবতেন রে, এই সমাজ ব্যবস্থা এরকমই। নির্যাতিতের ওপর হয় অত্যাচার, আর যারা জালিম অত্যাচারী তাদের কিছুই হয় না। চাচা, এই সমাজ ব্যবস্থা কি সারা জীবন এরকমই থাকবে? কখনো পাল্টাবে না? কি জানি ভাবতেন, হয়তো পাল্টাবে। তবে এমনি এমনি যে কিছুই হয় না এ দেশে। কাউকে এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হয়তো কেউ একজন আসবে আর সমাজ ব্যবস্থাকে পাল্টাবে, না হলে এই সমাজ ব্যবস্থা কখনো পাল্টাবে না। তোকে এখন এসব নিয়ে কিছুই ভাবতে হবে না। তুই বিশ্রাম কর, আমি খাবার আনছি। খাবার খেয়ে ডাক্তারবাবুর ওষুধ খেয়ে নে। আমি মাথা নাড়ি বললাম। খাবার খেয়ে ওষুধ খেয়ে শুয়ে রইলাম। রাত অনেক হয়েছে, তাও চাচা আমার পাশে শুয়ে পড়ল। কিন্তু আমার ঘুম কিছুতেই আসছে না। আমার মাথায় এখন শুধু চাচার কথাই ঘুরপাক খাচ্ছে। একজনকে রুখে দাঁড়াতে হবে, হয়তো সেই কেউ একজন আমি নিজেই। এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে কাদের চেঁচামেচিতে ঘুম ভাঙলো। এমনি আমার ঘুম সকালে ভাঙে, কিন্তু আজকে অসুস্থতার জন্য তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। বাইরে কারা যেন চেঁচামেচি করতেছে, চাচার আওয়াজও পেলাম। আমি বাইরে গিয়ে যে পরিস্থিতি দেখব আমার শরীরে সেটুকু শক্তি নেই। একটু পর চেঁচামেচির আওয়াজ বন্ধ হলো। তারপর চাচা ঘরে ঢুকলো। চাচার চোখের মুখে রাগ, চিন্তা আর ভয়ের ছাপ রয়েছে। চাচা, ভাইয়ের কি হয়েছিল? কিছুটা ভাবতেন, তুই দাঁত ব্রাশ করে নে, আমি রাস্তা দিচ্ছি। না চাচা, তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছ, কিন্তু কি সেটা? বামজান রে, আমাদের এই বস্তির দিকে এই এলাকার এক এমপির নজর পড়েছে। সে বিল্ডারদের সাথে হাত মিলিয়ে এই বস্তির খালি করে শপিং মল বানাতে চায়। তাই বাইরে গন্ডগোল হচ্ছিল। এমপি লোক পাঠিয়েছিল আমাদের বস্তি এমপির নামে লিখে দিতে। তার দল বলে সামান্য কিছু টাকা দিবে, যা দিয়ে আমাদের 1 মাস কিংবা 2 মাস ভালো করে কাটাবো। কিন্তু পরে কি হবে? আর তাছাড়া এটা আমাদের পৈতৃক বাড়ি, আমি কেন এই ঘর তাদের নামে লিখে দিব? তাই আমি প্রতিবাদ জানাই। বস্তির বাকি লোকেরা আমার কথা সম্মতি দিয়েছে, তারা রেখে চলে যায় এখান থেকে। তোকে এ নিয়ে ভাবতে হবে না, তুই রেস্ট নে। কয়েকদিন পর তোকে কলেজে ভর্তি হতে হবে। কিন্তু চাচা, কলেজে পড়া মানে তো অনেক টাকা লাগবে। আরে বাপজান, টাকা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই শুধু মন দিয়ে পড়ালেখা করে যাবি আর মানুষের মতো মানুষ হবি। আর এটাই আমার স্বপ্ন। চাচা, আমি তোমার স্বপ্ন পূরণ করার সম্পূর্ণ চেষ্টা করব। এভাবেই কিছুদিন চলে গেল। আমিও ধীরে ধীরে সুস্থ হয়ে গেলাম। আস্তে আস্তে আমার কলেজে ভর্তি হওয়ার দিনও এগোতে লাগলো। প্রায় 2 সপ্তাহ পর আমি এলাকার নামি দামি একটা কলেজে ভর্তি হই। আসলে চাচি আমাকে জোর করে এই কলেজে ভর্তি করে দিয়েছে। আমার এসএসসি রেজাল্ট অনেক ভালো হয় কলেজ কর্তৃপক্ষ আমার বেতন ফ্রি করে দিয়েছে, যেটা আমার পড়াশোনা এগিয়ে যাওয়ার অনেক সাহায্য করবে। আজ আমার প্রথম দিন কলেজে। চাচার দোয়া নিয়ে কলেজে যাচ্ছি। আমার সব থেকে ভালো যা পোশাক ছিল তাই পরেছি। তবে আমার এই ভালো পোশাক দিয়ে বড় লোকেরা ঘর মুছে। কলেজের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এক বুক ভয় নিয়ে, কারণ স্কুল লাইফে আমার তেমন বন্ধু ছিল না। আর আমি স্কুলে পড়াকালীন সময় থেকেই জানি যে কলেজের সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করে। বিশেষ করে যে সবচেয়ে গরিব বা দুর্বল তার উপর র্যাগিং বেশি হয়। মাথা নিচু করে হাঁটছি, এমন সময় কে একজন আমাকে ডাক দিল। আমি পেছনে তাকিয়ে দেখি কয়েকজন সিনিয়র ছেলে আমাকে ডাকছে। আমি তাদের ডাকে সাড়া না দিয়ে নিজের মতো কেটে যাচ্ছি। এমন সময় একটা ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। কিরে হিরো, তোর তো দেখি মরার পাখনা গজিয়েছে। আপনার কথার মায়েটা ঠিক বুঝলাম না ভাই। আমার কথার মানে হলো রকি ভাই তোকে রেখেছে আর তুই কথা সারা না দিয়ে নিজের মতো হেঁটে যাচ্ছিস। আমি আসলে জানতাম না যে উনি আমাকে ডাকছে। এসব বাহানা এখন দিলে চলবে না, চল ভাইয়ের কাছে চল। তারপর ছেলেটা আমার কলার ধরে টানতে টানতে সেই ছেলেগুলোর কাছে নিয়ে গেল। ভাই ধরে নিয়ে এসেছি হালার পুত্রে, আপনাকে পাতা না দিয়ে চলে যাচ্ছিল। কিরে ফ্রেশার, তোর দেখি ভাব বেড়ে গেছে, সিনিয়রদের সম্মান দিতে শিখিসটাই নাকি? না, আসলে আমি জানতাম না যে আপনারা আমাকে ডেকেছেন। ঠিক আছে যা, তোকে ছেড়ে দিলাম। এ কি ভাই, তুমি কি এভাবেই ছেড়ে দিবে? তুই ঠিকই বলেছিস, ওকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। ওই তোর নাম কি? জি, আমার নাম আলমগীর। তা আলমগীর, তুই ওই দেখছো একটা মেয়ে, সেই মেয়েকে গিয়ে এই চিঠিটা দিয়ে আসো। কিন্তু ভাই, এই সিঁড়িতে কি আছে? ওই হালার পুত, এত কথা জিজ্ঞেস কেন করছিস? যা বলছি তা গিয়ে কর, না হলে এখানেই পুঁতে ফেলবো। আমি অনেক ভয় পেয়ে গেলাম। রকি ভাইয়ের হাত থেকে সিঁড়িটা নিয়ে রকি ভাইয়ের দেখানো মেয়েটার কাছে গেলাম। এক্সকিউজ মি আপু। মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো। মেয়েটা সম্ভবত আমার বয়সী কিংবা ছোট বা বড় হতে পারে। হ্যাঁ, কিছু বলবেন? এই চিঠিটা আপনার জন্য।
মেয়েটা চিঠিটা পড়ে আমার দিকে তাকিয়ে পড়ল। এই চিঠি তোমাকে কে দিয়েছে, নাকি নিজেই লিখেছো? না আপু, আমি আজকেই কলেজে আসলাম, তারপর কিছু সিনিয়ররা আমাকে এই চিঠি আপনাকে দিতে বলল। কোথায় সেই সিনিয়রেরা? ওই যে, আমি পিছনে যখন তাকিয়ে মেয়েটাকে দেখাতে গেলাম তখন দেখি সেই জায়গায় কেউ নেই। কি হলো, সেখানে তো কেউ নেই। আপু বিশ্বাস করো, সেখানে ছিল। আমি যতটুকু বুঝেছি তাদের লিডারের নাম রকি। কি? রকি? রকির এত বড় সাহস বেড়ে গিয়েছে যে একজন নতুন ছাত্রকে দিয়ে আমার কাছে নোংরা প্রস্তাব পাঠায়। আমি রকিকে দেখে নিব। আর আপনি কোন ইয়ারে পড়েন? দেখে তো এই কলেজে নতুন মনে হচ্ছে। আপু আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আজকে আমার ফার্স্ট ডে কলেজে। আমাকে আপু বলার দরকার নেই, আমরা সেম ক্লাসেই পড়ি। আর আমাকে তুমি করে বা নাম ধরে ডাকতে পারো। আমার নাম সাবিহা। আর তোমার? জি, আমার নাম আলমগীর হোসেন, কিন্তু আমি আপনাকে তুমি করে বলতে পারবো না। আপনি হলেন অনেক বড় লোক, আর আমি যার কিনা বাপ মানেই থাকি এক। না, আপনার আমার মতো গরিবের কথা শুনে লাভ নেই। আর আপনি ওই রকি বললে ছেলেটাকে কিছু বললেই পরে সে আমাকে মারবে, হয়তো কলেজ থেকেও বের করে দিতে পারে। তাই দয়া করে এরকম কিছু করবেন না। আমি গেলাম, দয়া করে আমাকে ক্লাসের লোকেশনটা বলতে পারবেন? বামে গিয়ে সোজা, তারপর ডানেই ক্লাস। ধন্যবাদ আপু। আমি আমার ক্লাসে চলে গেলাম। ক্লাসের সবাই মডার্ন ড্রেস পরে আছে, আর আমি কিনা ফুটপাতের শার্ট প্যান্ট পরে আছি। কেউ আমাকে তাদের সাথে বসতে দিল না, তাই আমি একেবারে পেছনের বেঞ্চে গিয়ে বসলাম। আর এদিকে সাবিয়া বলে মেয়েটি আমার কথা শুনে এক ঘোরের মধ্যে রয়েছে। তখন তার বান্ধবী নীলা এসে তাকে ধাক্কা দেয়। কে রে সাবিহা, তুই কোথায় হারিয়ে গেলি? না মানে, ওই ছেলেটার প্রত্যেক কথার মধ্যে কষ্ট আছে, সেটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। কিন্তু আমি ওই রকিকে ছাড়বো না। সরাসরি আমার পিছে না লাগতে পেরে র্যাগিং করে আমাকে বিরক্ত করতে চাইছে সে। তোর বাবা হলো এই শহরের কমিশনার, তুই যে কোনো মুহূর্তে রকিকে সাহায্য করতে পারবি। হ্যাঁ পারবো, কিন্তু তখন ওই রকি আলমগীরের অনেক বড় কোনো ক্ষতি করে দিতে পারে। তাও ঠিক। আচ্ছা, এইসব কথা বাদ দে, চল ক্লাসে যাই। হ্যাঁ চল। তাদের কথার মাঝখানে প্রিন্সিপালের সাথে তাদের দেখা হলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাবিয়া, আমি তোমার কাছে যাচ্ছিলাম। তুমি তো পড়ালেখায় অনেক ভালো, তাছাড়া মানুষ হিসাবেও তুমি অনেক ভালো। তুমি তোমার ক্লাসমেটদের খেয়াল রাখো। আজকে থেকে তোমাদের ক্লাসে নতুন এক স্টুডেন্ট ক্লাস করবে। তার নাম নিশ্চয়ই আলমগীর। অ্যাবসলিউটলি। কিন্তু তুমি কিভাবে জানলে? একটু আগে তার সাথে দেখা হলো, তবে তেমন কোনো কথা হয়নি। কিরকম যেন। আলমগীর ওই রকমই। ওর বাবা মা নেই, এক পাড়াতে চাচার কাছে বড় হয়েছে। খুবই ভদ্র একটা ছেলে, বস্তিতে থাকে। তবে বাকি বস্তির ছেলে মেয়ের মতো বিগড়ে যায়নি সে। সে এসএসসিতে ফার্স্ট ক্লাস পেয়ে আমাদের কলেজে অ্যাডমিট হয়েছে। আর এই কলেজের মাসিক বেতন দেওয়ার মতো তার যোগ্যতা নেই, কিন্তু তার রেজাল্ট আর তার উজ্জ্বল ভবিষ্যতের সাথে আমাদের কলেজের সুনামের কথা চিন্তা করে আমি আলমগীরকে এই কলেজে পড়ার সুযোগ করে দিয়েছি। তাই আমি চাই যে তুমি আলমগীর দিকে খেয়াল রাখবে, কারণ তার লো ক্লাসের জন্য কেউ যাতে তাকে অপমান না করে। স্যার, এরকম ছেলে সত্যি অনেক কম দেখা যায়। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আলমগীরের দিকে আমি খেয়াল রাখবো। থ্যাঙ্কস ফর ইউর হেল্প সাবিয়া। ইটস মাই প্লেজার স্যার। আমি চুপচাপ ক্লাসরুমে বসে আছি। সেই সময় ছাবি আর তার বান্ধবী নীলা ক্লাসে ঢুকলো। আমি তাদের দিকে তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে ফেললাম। ক্লাসে ওই দুজন বাদে আরও প্রায় সবাই আমাকে নিয়ে কথা বলছে, কিন্তু ফিসফিসিয়ে। আমার মতো ক্ষেত এলাকার নামি দামি কলেজে আসলে এইরকম রিয়াকশন পাবো সবার থেকে, এটাই স্বাভাবিক। একটু পর ক্লাসে ঢুকলাম। স্যার আমাকে দেখার পর বলল, এই ছেলে, তুমি কি এই ক্লাসের? জি স্যার, আমি এই ক্লাসের। তা ক্লাস শুরু হয়েছে প্রায় 10-12 দিন হলো, কিন্তু তুমি আজকে কলেজে আসলে? আসলে স্যার আমি এই কয়েকদিন ভীষণ অসুস্থ ছিলাম। ও, তোমার নাম কি? আমার নাম আলমগীর হোসেন। তা তোমার পোশাকে এ হচ্ছে কেন? বাসায় ভালো শার্ট প্যান্ট নেই? আসলে স্যার এই শার্ট প্যান্টটি আমার ভালোর মধ্যে আছে। তোমাকে দেখে তো এই কলেজে পড়ার মতো যোগ্যতা আছে কিনা সন্দেহ হচ্ছে। তুমি এই কলেজে চান্স পেয়েছো কিভাবে? আমি স্যারের কথা শুনে চুপ হয়ে গেলাম, কারণ এই পোস্টের মুখোমুখি যে আমাকে হতে হবে সেটা আমি আগে থেকে জানতাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে এবং হাসছে। একজন উঠে দাঁড়ালো। স্যার, আপনিও না? এই ক্ষেত কীভাবে এই কলেজে চান্স পেয়েছে তা আমরা সবাই জানি। নিশ্চয়ই প্রিন্সিপালের হাত পা ধরে এই কলেজে চান্স পেয়েছে।
হতে পারে, তবে আমি আলমগীরের কাছ থেকে প্রশ্নের উত্তরটা চাই। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। এবার আমি কিছু বলার আগেই সাবিয়া উঠে দাঁড়ালো এবং বলল, সাফিয়া, তুমি কিছু বলবে? হ্যাঁ স্যার, বলবো। বলার জন্যই তো দাঁড়িয়েছি, কিন্তু আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছি যে আপনি আলমগীরকে অনেকক্ষণ যাবৎ কিছু প্রশ্ন করছেন। প্রশ্নগুলো আলমগীরের স্ট্যাটাস সম্পর্কে। তবে স্যার, লেখাপড়ার জন্য তো কোনো স্ট্যাটাসের প্রয়োজন হয় না। লেখাপড়ার জন্য চাই প্রখর মনোবল, যা আলমগীরের আছে। আর যোগ্যতা আছে নাকি নেই তা এটা থেকে প্রমাণ হয় যে আলমগীর এখন আমাদের সবার সাথেই এই ক্লাসে আছে। আর তাছাড়া আলমগীর এসএসসিতে ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে এই কলেজে চান্স পেয়েছে। প্রিন্সিপাল স্যার আমাকে নিজে পার্সোনালি রিকোয়েস্ট করেছে যাতে আলমগীরকে কেউ যেন তার স্ট্যাটাসের জন্য বিরক্ত না করে। কেউ যদি আলমগীরকে বিরক্ত করে তাহলে সোজা আমি প্রিন্সিপাল স্যারের কাছে রিপোর্ট করব। আর স্যার, আপনি এরকম লো মেন্টালিটি ভাবনা নিয়ে কিভাবে শিক্ষক হলেন? কিভাবে? সাবিয়ার কথাটা লেকচারের থেকে কম মনে হলো না কারোর কাছে। সবাই চুপ হয়ে আছে সাবিয়ার কথা শুনে। আমি অবাক হয়ে তাকিয়েছি তার কাছে। সত্যি কি দুনিয়ায় এখনো এরকম মানুষ আছে যে কিনা বিনা স্বার্থে একজনের জন্য এরকমভাবে প্রতিবাদ করে? সাবিয়া, তুমি ঠিকই বলেছ। আমি একজন শিক্ষক হয়ে এরকম ভাবা আমার একদমই ঠিক হয়নি। শিক্ষা একটা মৌলিক অধিকার। শিক্ষার অধিকার সবার আছে। আর আলমগীর, আই এম এক্সট্রিমলি সরি। তুমি বসো আর ক্লাসের সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো। আমরা সবাই ক্লাসে মনোযোগ দিলাম, কিন্তু কেন জানি আমি মনোযোগ দিতে পারছি না। আমার কানে এখনও সাবিয়ার বলা কথাগুলো বাজছে। একের পর এক ক্লাস শেষ হলো। বাকি ক্লাসে স্যার আর ম্যাডামরা শুধু আমার পরিচয় নিয়েছে। ক্লাস চলাকালীন সময়ে আমার সাথে কেউ কথা বলেনি। তবে আমার অনেকবার ইচ্ছা হয়েছিল যে সাবিয়া বলে মেয়েটার সাথে কথা বলতে। ক্লাস শেষ হওয়ার পর আমি সাবিয়াকে ডাক দিলাম, এই যে শুনছেন? আরে তুমি যে, বলো কি বলবে? ধন্যবাদ। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার জন্য কেউ এভাবে প্রতিবাদ করবে। সবাই সবসময় আমাকে ইগনোর করেছে বা অপমান করেছে। এই প্রথম কেউ আমার জন্য পুরো ক্লাসে সবার সামনে আমাকে সাপোর্ট করলো। থ্যাঙ্কস ফর ইট। সরি, আমি ধন্যবাদটা নিতে পারবো না। কিন্তু কেন? নিব এক শর্তে, যদি তুমি আমাকে নাম ধরে বা তুমি বলে ডাকো। কি রাজি? আমি কিছুক্ষণ ভেবে উত্তর দিলাম, ঠিক আছে, এখন তো ধন্যবাদ নাও। ওকে, নিলাম। আমাকে বাসায় যেতে হবে, তুমিও চলে যাও। যাচ্ছি। আমি আমার বাসার দিকে রওনা দিলাম। বস্তির কাছে এসে দেখি বস্তি থেকে বড় বড় 3টা জিপ গাড়ি বেরিয়ে আসছে। আর জিপ গাড়ি ভর্তি লোকজন। সবার হাতে হকি স্টিক কিংবা লোহা জাতীয় বস্তু আছেই। আমি দৌড়ে বস্তির ভিতরে ঢুকলাম। বস্তির সবাই চোখ মুখে দুশ্চিন্তার ছাপ রয়েছে। পরিস্থিতি বুঝতে না পারলেও এতটুকু বুঝেছি যে খারাপ কিছু হয়েছে। আমি দ্রুত চাচার ঘরের ভিতরে গেলাম। চাচাকে ঘরে দেখতে না পেয়ে আমার অনেক টেনশন হতে লাগলো। পরক্ষণে আমার মনে পড়ে গেল যে এখন তো চাচার দোকানে থাকার কথা। এই ভেবে হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু এই হাঁপ ছেড়ে আমার জন্য দীর্ঘস্থায়ী হলো না। কিছুক্ষণের মধ্যে চাচা ঘরে ঢুকলো। চাচার চোখে মুখেও বস্তির বাকি লোকদের মতো চিন্তার ছাপ। চাচা, কিছু হয়েছে? না বাবজান, কিছু হয়নি তো। চাচা, কেন মিথ্যা কথা কইতাছ? বস্তির সবার মুখে এক আতঙ্কের ছাপ আছে। তোমার মুখেও সেম জিনিস স্পষ্ট। তাছাড়া কিছুক্ষণ আগে দেখলাম বস্তি থেকে গুন্ডা টাইপের লোকজন ভর্তি 3টা জিপ গাড়ি বের হয়ে গেল। কি হয়েছে আমাকে সত্যি করে বলো তো। আর কি লুকোমো তোর থিকা বাবজান? তুই বললি না এক আতঙ্ক? সেই আতঙ্কের নাম হলো এই এলাকার এমপি রাশেদ রায়হান। তোকে বলেছিলাম না যে সে এই বস্তি ভেঙে একটা শপিং মল বানাতে চায়? আমরা তো মানা করে দিয়েছিলাম। তাই আজকে আমাদের ভয় দেখাতে লোকজন পাঠিয়েছিল। তারা আমাদের হুমকি দেয়, যদি আমরা 1 সপ্তাহের মধ্যে বস্তির এমপি নামে লিখে না দেই বা যদি বস্তি খালি না করি তাহলে আমাদের সবাইকে শেষ করে দিবে। কিন্তু তুই চিন্তা করিস না, আমরা আছি তো। কিন্তু এটা তো অনেক খারাপ লোক। তুমি বা বস্তির লোকেরা কিভাবে এমপির লোকদের সামনে দাঁড়াবে? কিভাবে? এমপির লোকেরাই তো প্রতিদিন মারামারি করে রাস্তাঘাটে। সেদিন আমিও তাদের আঘাতে আহত হয়েছিলাম। বাবজান, আমি জানি তারা অনেক খারাপ লোক, কিন্তু একটা কথা মনে রাখবি যে সত্যের জন্য যারা লড়ে তাদের কখনো হার হয় না। জি চাচা, আমি মনে রাখবো। এখন খেতে দাও তো, খিদে লাগছে। তুই হাত মুখ ধুয়ে, আমি খাবার দিয়েছি।
বিকেলবেলায় বাজারে যাচ্ছি, বন্ধু বান্ধব নেই, সারাদিন একা একা থাকি, রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় কেউ আমার নাম ধরে রাখলো। আমি পেছনে তাকিয়ে দেখি ছাবিয়া একটা গাড়িতে বসে আছে। আমি ছাবিয়ার কাছে গেলাম। জি, আমাকে ডাকছেন? আলমগীর, তুমি আবার আমাকে আপনি করে বলছো? কলেজে কি বলেছিলে মনে নেই? সরি, আমার খেয়াল ছিল না আসলে। এখন বলো, কেন ডেকেছো? আশ্চর্য, তুমি আমার বন্ধু, আর বন্ধুকে ডাকতে কোনো প্রয়োজন হয় নাকি? কি জানি, আমার তো কোনোদিন কোনো বন্ধু ছিল না, তাই জানিও না। আগে ছিল না, কিন্তু এখন তো আমি আছি। এখন বলো, কোথায় যাচ্ছ? একটু বাজারে যাচ্ছিলাম। আর তুমি কোথায় যাচ্ছ? গাড়ি নিয়ে বেরিয়েছিলাম একটু, রাস্তায় তোমার সাথে দেখা হয়ে গেল। চলো তোমাকে বাজারে পৌঁছে দিয়ে আসি। না না, তার কোনো দরকার নেই। আমি গাড়িতে উঠলে এত দামি গাড়ির সিট নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া বাজার তো এখান থেকে বেশি দূরেও না। আমি কোনো কথা শুনতে চাই না, চলো তো আমার সাথে। ছাবিয়া আমার হাত ধরে গাড়িতে তার পাশে ছিঁড়ে বসালো। গাড়ি তার আপন গতিতে চলছে। তুমি গাড়ি চালাতেও পারো? পারি মোটামুটি। তা তোমার বাবা মার কোনো খবর কি তুমি জানো না? না, চাচা বলেছিল যে আমার বাবা মা আমার জন্মের সময় মারা গেছে। জ্ঞান হওয়ার পর থেকে চাচার কাছেই থাকি। চাচার কোনো সন্তান নেই, তাই তিনি আমাকে তার সন্তানের চোখে দেখে। আমার কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো। আমার বাবা এই শহরের একজন পুলিশ কমিশনার। আমার মা ছোটবেলায় মারা গেছে। তোমার বাবা একজন পুলিশ কমিশনার, অথচ তোমার মনে কোনো অহংকার নেই? আমার মতো ছেলেটাকে তোমার বন্ধু পরিচয় দিয়েছো? আরে বন্ধুত্ব কি ছোট লোক বা বড় লোক দেখে হয় নাকি? না, তা হয়তো হয় না। আর কোনো কথা নয়, তুমি চুপচাপ বসে থাকো। ওকে। একটু পর সাবিয়ার গাড়ি বাজারের সামনে পৌঁছালো। আমি গাড়ি থেকে নেমে গেলাম। সাবিয়া তার গাড়ি নিয়ে চলে গেল। আমি এমনি এমনি বাজারে আসিনি। আমাদের বস্তির দিকে যে নজর দিয়েছে সেই এমপি রাশেদ রায়হানের খোঁজ নিতে এসেছি। আমি জানি আমার মতো একজন সাধারণ মানুষ কখনো এত বড় মহাপয়ের মানুষের কিছুই করতে পারবে না। তবুও আমি চেষ্টা করতে চাই আমাদের বস্তিকে বাঁচাতে। আমি যখন স্কুলে ছিলাম তখন একজন সিনিয়র ছিল যার নাম ছিল পিয়াস। সেই স্কুল লাইফ থেকেই রাজনীতিতে জড়িয়েছিল। আর সেই এখন রাশেদ রায়হানের বিরোধিতা দলের এক বড় নেতা। সে আমাকে অনেক স্নেহ করে। পিয়াস ভাই এখন বাজারে, তা আমি জানি, কারণ এই সময় পিয়াস ভাই ফ্রি থাকে। আমি পিয়াস ভাইয়ের কাছে গেলাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছিস? ভাই ভালো নেই। কেন, কি হয়েছে? কেউ ডিস্টার্ব করছে নাকি? হ্যাঁ ভাই, আপনার বিপরীত দলের যে এমপি, সে আমাদের বস্তি হাতিয়ে শপিং মল করতে চায়। সে যদি এখন আমাদের বস্তি দখল করে নেয় তাহলে তো আমরা পথে নেমে যাব ভাই। তাই আপনার কাছে আসলাম। আমি জানি আপনি চেষ্টা করলে কিছু একটা করতে পারবেন। হালার ফুট এখন বেশি উঠতেছে। এখন তো সে পাওয়ারে আছে। পাওয়ারে না থাকলে কবে মাটিতে পুলে ফেলতে ফেলতাম তা ঠিক নেই। সামনে ইলেকশন, তাই এখন কিছু করতে পারবো না। তবে ইলেকশনে যদি একবার আমাদের দল থেকে কেউ এমপি হয় তাহলে দেখবি পাওয়ারের খেল কাকে বলে। ভাই, এবার তুমি ইলেকশনে দাঁড়াও দল থেকে। দেখি কি হয়। ইলেকশন করতে হলেও অনেক রুলস ফলো করতে হয়। তুই এসব নিয়ে ভাবিস না, আল্লাহ ভরসা। রাশিদ রায়হানের কিছু একটা ব্যবস্থা হবে। ধন্যবাদ ভাই আমার কথা শোনার জন্য। আরে তুই হলি আমার ছোট ভাইয়ের মতো, তোর কথা শুনবো না তো আর কারো কথা শুনবো? আচ্ছা ভাই, এখন আসি আমি। ঠিক আছে, সাবধানে যাস। আমি আবার বস্তির দিকে রওনা দিলাম। পরের দিন সকালে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের গেটে প্রবেশ করে দেখি রকি কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। এখানে কি হচ্ছে কিছুই আমার বোধগম্য হচ্ছে না। রকির সামনে সাবিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাবিয়া আমাকে দেখে মাত্রই ডাক দিল। আমি সাবিয়ার কাছে গেলাম। কিছু বলবে? হ্যাঁ, এই রকি গতকাল তোমাকে দিয়ে আমার কাছে চিঠিটা দিয়েছিল, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি এদের সাথে কি করছো? এদেরকে শাস্তি দিচ্ছি। রকির কত বড় সাহস যে আমাকে এইরকম নোংরা চিঠি দেয়। সাবিয়া, আমাদের মাফ করে দাও এবারের জন্য। নেক্সট টাইম থেকে এরকম আর হবে না। আলমগীর, তুমি কি বলো? আমার মতে এবারের জন্য ছেড়ে দাও, কারণ পুরো কলেজের সামনে এভাবে সিনিয়রদের কান ধরে দাঁড়িয়ে থাকা ভালো দেখায় না। ঠিক আছে, তোমার কথায় এবারের মতো ছেড়ে দিলাম এদেরকে। আমি আর সাবিয়া ক্লাসের দিকে যাচ্ছি। আচ্ছা, তুমি রকিদের মতো পকারের সিনিয়রদের সাহায্য করলে কিভাবে? এইসব আমার জন্য কোনো ব্যাপার না। রকির মতো কত বাখাটিদের সাহায্য করেছি হিসেব নেই। আমার বাবা যে পুলিশ কমিশনার, তার জন্য রকি আমাকে ভয় পায়। আর সে সিনিয়র হলে কি হবে? সে একটা ক্রিমিনাল। এই এলাকার এমপির ডান হাত হলো রকি।
তবে আমার বাবার সামনে রকির ওইসব খেলা চলে না। ও ভালো। আমরা ক্লাসে গিয়ে বসলাম। সাবিয়া আমাকে জোর করে তার পাশের সিটে বসাতে চাইলো, কিন্তু আমি পিছনের সিটেই বসেছি। গতকাল আমার সাথে কেউ বসেনি, কিন্তু আজ একজন ছেলে বসেছে আমার পাশে। হাই, আমার নাম রাহুল। তোমার নাম নিশ্চয়ই আলমগীর। হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? গতকাল ক্লাসে জেনেছি। আর আপনি বলাটা ছাড়ো, কারণ আমরা সেম ক্লাসে পড়ি, তাই তুই করে বলার চেষ্টা কর। ক্যান ইউ বি ফ্রেন্ডস? বন্ধুত্ব করা যায়, তবে যেমন তেমন বন্ধুত্ব না, একেবারে পাকা ইয়ারি যাকে বলে সেই রকম বন্ধুত্ব করতে হবে। ওকে, নো প্রবলেম। তাহলে আজকে থেকে আমরা বন্ধু। ওকে দোস্ত। কলেজ ছুটির সময় যেই গেট দিয়ে বের হব, তখন আমি দেখি রকি আমার দিকে তাকিয়ে আছে, আর ওর চাহনিতে স্পষ্ট প্রতিশোধের আগুন চলছে। রকের থেকে আমাকে সাবধানে থাকতে হবে, এইসব ভাবছি। এমন সময় আমাকে সাবিয়া পিছন থেকে ডাক দিল। আলমগীর, তোমার কি এখন কোনো কাজ আছে? কাজ তো নেই, কিন্তু কেন? তাহলে চলো আমার সাথে। সাবিহা, একটু এদিকে আসতো। কিন্তু কেন? আরে আগে চল। নীলা সাবিয়ার হাত ধরে তাকে অনেক দূরে নিয়ে গেল আমার থেকে। আরে কোথায় যাচ্ছি? কোথাও না, এখন বলতো তোর মাথায় কি চক্কর খাচ্ছে? কি চক্কর খাচ্ছে মানে? মানে হলো আমার মতে তুই কি আলমগীরের সাথে একটু বেশি কথা বলছিস না? আলমগীর আমার ফ্রেন্ড, তার সাথে কথা বলতেই পারি। কিন্তু তুই তো একটু বেশি করে ফেলছিস। এখন আমাদের আর সময় দিস না, তারপর সারাদিন আলমগীরের সাথে চলিস। গতকাল দেখলাম তুই তোর গাড়ি করে আলমগীরকে কোথাও নিয়ে যাচ্ছিলি, আবার আজকেও তোর গাড়ি করে নিয়ে যাচ্ছিস। এটা কি শুধু বন্ধুত্বই নাকি অন্য কিছু? হোয়াট ডু ইউ থিঙ্ক? আই থিঙ্ক ইউ ফল ইন লাভ উইথ আলমগীর। ও জাস্ট শাট আপ নীলা, উই আর জাস্ট ফ্রেন্ডস, নাথিং এলস। মানলাম তুই শুধু বন্ধুত্বের খাতিরে এইসব করছিস, কিন্তু আলমগীর যদি অন্য কিছু ভেবে বসে? আলমগীর ওইরকম কোনো ছেলেই না, আমি বিশ্বাস করি ওকে। দেখ দোস্ত, এইরকম বস্তির পোলাপানদের একেবারে বিশ্বাস নেই, কখন কি করে বসে। আমি আলমগীরের ব্যাপারে কোনো কিছুই শুনতে রাজি না। ওকে, পরে আমার কথা হাড়ে হাড়ে বুঝবি। লেটস সি। সাবিয়া আমার কাছে এসে আমাকে নিয়ে তার গাড়িতে ওঠালো। আমি তাকে বারবার জিজ্ঞেস করছি যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু সে কিছুই বলছে না। একটু পর গাড়ির নিউ মার্কেটের সামনে থামলো। আমরা এখানে কেন এসেছি? আগে চলো, তারপর বলছি। আমি সাবিয়ার সাথে গাড়ি থেকে নেমে নিউ মার্কেটের ভিতরে গেলাম। ভিতরে ঢোকার সময় দারোয়ান আর চোখে আমার দিকে তাকিয়ে ছিল, হয়তো আমার পোশাক আশাকের জন্য। সাবিয়া আমাকে নিয়ে জেন্টস সেকশনে ঢুকলো। সেখান থেকে আমার মাপের কয়েকটা দামি শার্ট আর প্যান্ট কিনলো। আমি আগামাথা কিছুই বুঝতেছি না। সাবিয়া বিল পে করে আমাকে নিয়ে আবার গাড়িতে উঠলো। বসির সামনে গিয়ে সাবিয়া গাড়ি থেকে নামলো। আমি গাড়ি থেকে নেমে যাওয়ার পর সাবিয়া আমার হাতে শপিং ব্যাগগুলো ধরিয়ে গাড়ির টান দিয়ে চলে গেল। আমাকে কথা বলার কোনো সুযোগও দিল না। বুঝলাম না সাবিয়া কি আমার জন্য এসব কিনছে। আমি শপিং ব্যাগগুলো নিয়ে ঘরে গেলাম। চাচা আমার হাতে ব্যাগ দেখে প্রশ্ন করলো, কিরে বাবজান, এই ব্যাগগুলো কিসের? আসলে চাচা, কলেজে আমার এক বন্ধু আছে, সে আমাকে জামা কাপড় গিফট করেছে। তুই নিয়ে নিলি? না চাচা, আমি নিতে চাইনি, সে আমার হাতে ব্যাগগুলো দিয়ে চলে গেল। ঠিক আছে, এখন হাত মুখ ধুয়ে নে। ঠিক আছে চাচা। আমি হাত মুখ ধুয়ে ব্যাগ থেকে জামা কাপড়গুলো বের করলাম। অনেক সুন্দর আর দামি শার্ট প্যান্ট এগুলো। আমার মতো ছোট লোক খেদদের এগুলোতে মানাবে কিনা আমি তাও জানি না। রাতে শুয়ে আছি, এমন সময় চাচা বলল, কিরে বাবজান, আজ তো তাড়াতাড়ি শুয়ে পড়লি যে? আসলে আজকে তেমন পড়া ছিল না, তাই শুয়ে পড়েছি। ঠিক আছে, আমি একটু বাজারে গেলাম, আসলে ঘরে লবণ শেষ হয়ে গেছে। চাচা তুমি থাকো তো, আমি যাই। আমার এখানে শুয়ে থাকতে ভালো লাগছে না। কিন্তু এত রাতে একা যেতে পারবি? হ্যাঁ চাচা, পারবো। আমি চাচার থেকে লবণের টাকা নিয়ে বাজারে চলে গেলাম। আমাদের বস্তি থেকে বাজারটা একটু দূরেই। বস্তি আর বাজারের মাঝখানে একটা নির্জন গলিও আছে। আমি বাজার থেকে লবণ কিনে বস্তিতে ফিরছি। সেই সময় দেখি কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে গাড়িতে তুলছে। মেয়েটা নড়াচড়া করছে না, মেয়েটা বোধহয় অজ্ঞান হয়ে গেছে। আমি দ্রুত তাদের কাছে গেলাম। সেখানে গিয়ে তো আমি বড় ঝটকা খেলাম, কারণ ছেলেগুলো আর কেউ নয়, বরং রকি আর তার দলবল। মেয়েটার মুখ দেখে আরও বড় ঝটকা খেলাম, কারণ মেয়েটা হলো সাবিয়া। আমি ওদের পিছনে তাকাই, তারা এখনও আমার মুখ দেখতে পায়নি। আমি দ্রুত রাস্তা থেকে একটা বড় কাঠের লাঠি হাতে নিয়ে তাদের সামনে গেলাম।
দেখো ভাই, তোমার ঝগড়া আমার সাথে, তুমি সাবিয়াকে ছেড়ে দাও। ওরে শালা, এ তো দেখি তার জান পাখির গন্ধ শুকে শুকে এখানে এসে পড়েছে। তোর জন্য সাবিয়া আমাকে পুরো কলেজের সামনে অপমান করেছে। আজ আমি সাবিয়াকে নিয়ে ফুর্তি করব, আর আমার লোকেরা তোর হাড়গোড় গুঁড়ো গুঁড়ো করে ফেলবে। দেখা যাক। আমি আমার হাতের লাঠিটা নিয়ে রকির চামচাদের কয়েক ঘা লাগিয়ে দিলাম। একটু পর সবাই পালিয়ে যায়। রকি একটা ফ্লাইং কিক দিয়ে আমার হাত থেকে লাঠি ফেলে দেয়। আমিও কম কিসের, সোজা রকির মেডেল স্ট্যাম্প উড়িয়ে দিলাম হ্যাক লাঠি দিয়ে। রকি মরণ যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল। কোনো মতেই রকি সেখান থেকে পালিয়ে যায়। আমি সাবিয়াকে আমার কোলে করে রাস্তার কিনারায় শুয়ে দিলাম। সাবিয়া, কি হয়েছে তোমার? ওঠো প্লিজ। না, সাবিয়া এভাবে উঠবে না। আমি সাবিয়াকে রেখে বাজার থেকে এক বোতল পানি কিনে এনে সাবিয়ার মুখে পানি দিলাম। পানির কয়েক ফোঁটা ছিটে দেওয়ার পর সাবিয়ার জ্ঞান ধীরে ধীরে ফিরছে। সাবিয়ার জ্ঞান ফেরার আনন্দেই আমি ভুলেই গেছি যে সাবিয়ার মাথা আমার কোলে আছে। সাবিয়ার জ্ঞান ফেরার পর তার এত কাছে আমাকে দেখে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। হাউ ডিয়ার ইউ আলমগীর, আমি তোমাকে কত ভদ্র ভেবেছিলাম, কিন্তু তুমি আমার সাথে এই কাজ কিভাবে করতে পারলে? সাবিয়ার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না, তাই তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি বলছো সাবিয়া? আমি তোমার সাথে কি করেছি? একদম ভদ্র সাজার চেষ্টা করবে না। নীলা আমাকে আগেই বলে দিয়েছিল তোমার মতো বস্তির ছেলেরা কখনো মানুষ হয় না, আর তুমি সেইটার প্রমাণ করে দিয়েছো। ওয়েট এ মিনিট, নীলা কোথায়? নীলা তো তোমার সাথেই ছিল। তুমি তো নীলাকে কোথায় গুম করে দিয়েছো? আশ্চর্য, নীলাকে আমি কেন গুম করব? আমরা নাইট ক্লাব থেকে আসছিলাম, সাথে আমার গাড়ি ছিল না আজকে, আর তুমি আমার ভালো মানুষের সুযোগে আমাকে পিছন থেকে আঘাত করে আমাকে রেভ করতে চেয়েছিলে, আর নীলাকে কোথাও গুম করে দিয়েছো। সাবিয়া, আর ইউ আউট অফ মাইন্ড? তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না, আর তুমি যা বলছো তা তুমি নিজে বুঝতেছো না। আমি যা বুঝবার বুঝে গেছি। তোর মতো ছোট লোককে আমি আমার ফ্রেন্ড লিস্টে ঢুকিয়েছি, এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমার সামনে আসবি না, আর চলে যা আমার সামনে থেকে। সাবিয়া, একবার আমার কথা শোনো। তোর কোনো কথাই আমি শুনবো না। বলেই আমাকে একটা থাপ্পড় দিল ঠাস করে। সাবিয়া আমাকে থাপ্পড় মেরেই সেখান থেকে চলে গেল, আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি। আমার চোখ থেকে পানির স্রোত বেয়ে পড়ছে। আমার জীবনে প্রথম বন্ধু আমাকে চরিত্রহীন মনে করলো। এই দেখো, আমার কষ্টটা আর বহুগুণ বাড়িয়ে দিল। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, বস্তিতে ফিরে গেলাম। চাচা অনেকবার জিজ্ঞেস করছিল কেন কাঁদছি, কিন্তু আমি মিথ্যা কথা বললাম চাচাকে। আমি জীবনে এই প্রথম চাচাকে মিথ্যা কথা বললাম। বিছানায় শুয়ে আছি আর ভাবছি যে মানুষের বিশ্বাস কি এতটাই ঠমকো যে একটু আঘাতেই তা ভেঙে যাবে। অন্যদিকে সাবিয়া বাসায় ফিরে অনেকবার নীলার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তার ফোন বন্ধ পাচ্ছে। পরের দিন সকালে সাবিয়া কলেজে চলে গেল। সাবিয়া ভেবেছিল যে আমি কলেজে গেলে আমাকে প্রশ্ন করবে যে নীলা কোথায়, কিন্তু আজ আমি কলেজে যাইনি। চাচাকে বললাম যে শরীর ভালো লাগছে না, তাই চাচা আর জোর করলো না। সাবিয়া কলেজের ক্যান্টিনে বসে আছে। হঠাৎ তার চোখ গেল কলেজের গেটের দিকে। সে দেখলো নীলা আসছে। সাবিয়া নীলাকে দেখে মাত্রই দৌড়ে তার কাছে গেল। নীলা, তুই কোথায় ছিলি গতকাল? আমি সারা রাত তোকে ফোনেও পাচ্ছিলাম না। কাল রাত পার্টিতে তো আমরা একসাথেই ছিলাম, তুই হঠাৎ কোথায় চলে গেলি? নাকি আমার কিছুই মনে পড়ছে না? তুই ঠিকই বলেছিলি, বস্তির পোলাপেনেরা খারাপ হয়, ওদের মতো নর্দমার কিট আমাদের কারো বন্ধু হতে পারে না। আমি আলমগীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। দোস্ত, তুই শান্ত হ। গতকাল যদি আলমগীর না থাকতো তাহলে তুই আমার সামনে এখন দাঁড়িয়ে থাকতে পারতি না। তুই ঠিক কি বলতে চাইছিস? আমাকে একটু বুঝিয়ে বল। তাহলে শোন, গতকাল যখন আমরা পার্টি শেষ করে বাড়ি ফিরছিলাম তখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ আমরা কখনো এভাবে হেঁটে যাইনি। হঠাৎ হাঁটতে হাঁটতে আমি তোর পিছনে পড়ে যাই, যা তুই খেয়াল করিসনি। তুই সামনে হাঁটতে হাঁটতে হঠাৎ রকি পিছন থেকে এসে তোর মাথায় আঘাত করে, আর তুই অজ্ঞান হয়ে যাস। আমি বুঝে গিয়েছিলাম রকি তার সাথে হওয়া অপমানের প্রতিশোধ নিতে এসেছিল। আমি তোকে বাঁচানোর জন্য যখন এগিয়ে আসি তখন রকির বন্ধুরা চলে আসে। আমি তাদের হাবভাব দেখেই বুঝে গিয়েছিলাম তারা আমাদের সাথে খারাপ কিছু করতে চায়, তাই আমি সেখান থেকে পালিয়ে যাই। রকির কিছু বন্ধুরাও আমার পিছনে আসে, কিন্তু আমি একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ি। আমি তোর বাবাকে ফোন করব, এমন সময় দেখি আমার মোবাইল নেই।
সম্ভবত রাস্তায় দৌড়ানোর সময় কোথাও পড়ে যায়। রকির বন্ধুরা আমাকে না পেয়ে ফেরত চলে যায়। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কারণ পুরো এলাকা ছিল নির্জন। আমি সাহস করে একটা আগলা ইট আর লোহার পাইপ নিয়ে এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি আলমগীর সবাইকে মেরে রকিদের অবস্থা খারাপ করে দিয়ে ফেলেছে। রকির লোকেরা পাগলা ঘোড়ার মতো এদিক ওদিক ছুটছে। হঠাৎ দেখি রকি আমার দিকে দৌড়ে আছে, তাই আমি ঝোপঝাড়ের পিছনে লুকিয়ে পড়ি। পরে বুঝতে পারি যে রকিও পালিয়ে যাচ্ছে। আমি তোদের দিকে যখন তাকাই তখন দেখি তুই আলমগীরকে ভুল বুঝে থাপ্পড় দিলি। আমি আসার আগেই তুই চলে যাস। তারপর আলমগীরও কাঁদতে কাঁদতে চলে যায়। বিশ্বাস কর বন্ধু, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। আলমগীরের মতো ভালো মানুষ আর দুইটা হয় না, যে একাই এতগুলো ছেলের সাথে ফাইট করলো শুধু তোর জন্য। তুই সঠিক ছিলি, আলমগীর বস্তি থেকে আসলেও সে মানুষ। কিন্তু গতকাল রাতে তুইও তাকে ভুল বুঝলি। আমার ফোন না পাওয়ায় তোর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। ভেবেছি আজকে তোর আর আলমগীরের মাঝে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দিব। আলমগীর আসেনি রে। ছাবিয়া নীলার কথার উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। এ আমি কি করলাম দোস্ত? আলমগীর যে কিনা আমার সম্মান বাঁচালো তাকেই আমি কত কথা শুনিয়ে দিলাম, এমনকি তাকে আমি থাপ্পড়ও দিলাম। আমার মুখোমুখি হবে বলে সে আজকে কলেজেও আসলো না। এখন আমি কোন মুখে নিয়ে তার সামনে দাঁড়াবো? দেখ সাবিহা, তুই আগে কেন ভেঙে পড়ছিস? তুই আলমগীরের ঠিকানা কি জানিস? আলমগীর যে বস্তিতে থাকে তা আমি চিনি। তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি? চল। হ্যাঁ যাব, তার আগে রকির একটা ব্যবস্থা করে নেই। তারপর সাবিয়া তার বাবাকে ফোন দিয়ে গতকালকে সব ঘটনা খুলে পড়ল। সাবিয়ার বাবা পুরো ঘটনা শুনে দ্রুত রকিকে অ্যারেস্ট করার জন্য বেরিয়ে পড়ল। তারপর সাবিয়ার নীলা সাবিয়ার গাড়ি করে আমি যে বস্তিতে থাকি সেই বস্তির উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে আমি ঘরে বসে বসে পড়ছি। চাচা অনেক আগেই কাঁধে বেরিয়ে পড়েছে। সাবিয়ার নীলা আমাদের বস্তির সামনে পৌঁছে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা গাড়ি থেকে নামলো। এই নোংরা বস্তিতে দেখে নীলা বলল, আর ইউ শিওর আলমগীর এখানেই থাকে? আমি তো আলমগীরকে এখানে ড্রপ করেছিলাম। আমার বিশ্বাস হচ্ছে না এইরকম বস্তিতে থেকে আলমগীর এত ভালো মানুষ হয়েছে। কথায় আছে না, বাহ্যিক সৌন্দর্যের থেকে ভিতরের সৌন্দর্যই আসল। হ্যাঁ চল ভিতরে যাই। তারপর নীলা আর সাবিয়া বস্তির ভিতরে গেল। আমাদের বস্তিটা অনেক নোংরা। সাবিয়া আর নীলা আমার ব্যাপারে আশেপাশে খোঁজ করছে। আমার চাচা একজন ভালো মানুষ আর বস্তির সবার পাশে দাঁড়ায়, তাই আমার চাচা সহ আমাকেও সবাই চেনে। আমাদের এই ছোট্ট টিনের ঘর খুঁজতে তাদের বেশি দেরি হলো না। আমি কলেজের কিছু অ্যাসাইনমেন্ট করছিলাম, এমন সময় সাবিয়া আর নীলা আমার ঘরে ঢুকলো। আমি সাবিয়া আর নীলাকে দেখে অনেক অবাক হয়ে যাই। আমার মুখ থেকে মেম সাহেব কথা শুনে ছাবিয়া চমকে যায়। এই আলমগীর, তুমি কাকে মেম সাহেব বলছো? কেন ম্যাম, আপনারা কত বড় মাপের মানুষ, আপনাদেরকে মেম সাহেবই তো বলবো। প্লিজ আলমগীর, আমাকে মাফ করে দাও। আমি তোমার কথা না শুনেই তোমার গায়ে হাত তুলেছিলাম। আমি সত্যি অনেক খারাপ, তাই জন্য তোমার মতো একজন বন্ধুকে আমি ভুল বুঝেছিলাম। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নীলা আমাকে সব বলেছে যে তুমি কিভাবে রকের হাত থেকে আমার সম্মান বাঁচিয়েছো। এই কি বলছেন ম্যাম সাহেব? আমি তো একটা মাধ্যম মাত্র, বাঁচা মারা সব আল্লাহ তাআলার হাতে। আর আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই, কারণ আমি তো ছোট লোক। বস্তির ছেলেদের কাছে আপনাদের মতো মেম সাহেবের মাপ চাওয়া শোভা পায় না। প্লিজ আলমগীর, তুমি সাবিহাকে মাফ করে দাও। আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি, তাই আমি সাবিহার মাথায় তোমার নামে খারাপ কথা ঢুকিয়েছিলাম। কিন্তু সাবিহা আমার কথায় বিশ্বাস করেননি। গতকালকের একটা ভুল পরিস্থিতিতে পড়ে সাবিহা তোমাকে ভুল বুঝেছে। আর যে কেউ সেই সময় ওই অবস্থায় তোমাদের দেখলে ভুলই বুঝতো। আমি সব কিছু দেখেছি, তাই তো আমি সাবিহাকে সব কিছু বলতে পেরেছি। আলমগীর, নীলার থেকে শুনলে তো সব। এখন কি আমাকে আর ক্ষমা করা যায় না? দেখুন, আপনারা হলেন বড়লোক ঘরের মেয়ে। আমাদের মতো গরিব বস্তির লোকদের সাথে আপনাদের বন্ধুত্ব করে খারাপ দেখায়। আর এবার না হয় ক্ষমা করে দিলাম, কিন্তু পরেরবার যে কোনো কারণে যদি আমাকে ভুল বোঝেন তাহলে কি করব? আমি সত্যি বলছি আলমগীর, নেক্সট টাইম থেকে আমি তোমাকে কখনো ভুল বুঝবো না। সরি, আমি এক ভুল বারবার করি না। ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু ছিল না, তখন ভাবতাম আমার যদি একটা বন্ধু থাকতো তাহলে কি না মজা হতো। আমার বন্ধুত্বের স্বাদ মিটে গেছে। প্লিজ আলমগীর, সাবিহা অনেক গিল্টি ফিল করছে।
থাক নীলা, আলমগীর যা সিদ্ধান্ত নিয়েছে তাই ঠিক। আমার মতো মানুষের সাথে ওর বন্ধুত্ব করা লাগবে না। সাবিয়া কথা বলছে আর তার চোখ থেকে অবিরাম পানি পড়ছে। কেন লাগবে না? আমি সামনে তাকিয়ে দেখি যে চাচা দরজার কাছে দাঁড়িয়ে আছে। চাচা তুমি? হ্যাঁ আমি। শোন আলমগীর, তুই ছোটবেলা থেকে যখন একা থাকতি তখন আমি তোর বাপ মা বন্ধু থেকে তোর সাথে থাকতাম, কিন্তু বাপ জানলে সঠিক বন্ধু সবসময় সহজে পাওয়া যায় না। আর এই মায়া যখন তার ভুল বুঝতে পারছে তখন তুই ওকে মাফ করে দে। চাচা তুমি যখন বলছো তোমার কথার খেলাপ আমি হব না। তুমি সত্যি বলছো আলমগীর? হ্যাঁ আমি সত্যি বলছি। তাহলে তোমাদের বন্ধুত্বের টিমে আমিও কি জয়েন হতে পারি? কেন নয়, অবশ্যই। এভাবে আজকে দিন চলে গেল। পরের দিন সকালে আমি দ্রুত কলেজে গেলাম। কলেজের গেটে রাহুলের সাথে দেখা হলো। কিরে দোস্ত, গতকাল কলেজে কেন আসলি না? আরে শরীর একটু খারাপ ছিল তাই আসেনি। ও চল ক্লাসে যাই। তারপর আমরা ক্লাসে গেলাম। একটু পর সাবিয়া আর নীলাও আসলো। ওই দিন থেকে আমি, রাহুল, সাবিয়া আর নীলা বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। সবসময় একা একা থাকতাম। এভাবেই কাটতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস। 27 মাস তো দেখতে দেখতে চলে গেল। এই কয়েক মাসে এমপি আর আমাদের ভর্তির মাঝে ঝামেলা আমি প্রায় ভুলেই গিয়েছি। একদিন আমি আর সাবিয়া মাঠের ক্যাম্পাসে বসে আছি। তখন সাবিয়া বলল, আলমগীর, তোমার কি কিছু গন্ডগোল লাগছে না? কী গণ্ডগোল লাগবে? সব তো ঠিকই আছে। আরে বোকা, আমি নীলা আর রাহুলের ব্যাপারে বলছি। কয়েকদিন থেকে দেখছি দুইজন এখন আমাদের থেকে দূরে থাকে, চোখে চোখে ইশারায় কি যেন বলে। সেদিন দেখলাম কলেজ ছুটির পর নীলা রাহুলকে ইশারায় ওর সাথে চলতে বলল। তারা দুইজন প্রায় একসাথে থাকে। এটা কি গন্ডগোল না? কোথায় গণ্ডগোল? আমি আর তুমিও তো একসাথেই থাকি মাঝে মাঝে। আরে হাদারাম, আমি বলতে চাইছি যে তাদের মাঝে কিছু চলছে, মানে তারা মনে হয় রিলেশনে আছে। হোয়াট? রাহুল আমাকে কিছুই বললো না এই বিষয়ে? আমি এখনো শিওর না। আজকে তুমি রাহুলকে জিজ্ঞাসা করবে আর আমি নীলাকে জিজ্ঞেস করব যে তাদের মাঝে কিছু আছে নাকি। কিন্তু তারা দুজন কি সব সত্যি কথা বলবে? বলবে বলবে, সব বলবে। আমার কাছে একটা প্ল্যান আছে, শোনো ভালো করে। তারপর সাবিয়া তার প্ল্যান আমাকে বলল। ওয়াও, এই প্ল্যান তো মারাত্মক একটা প্ল্যান। তোমার মাথায় এইসব শয়তানি বুদ্ধি গিজগিজ করে না? আমার বুদ্ধি নিয়ে একদম বাজে কথা বলবে না। আমার প্ল্যানের কোনো তুলনা নেই। রাইট, এই দেখো দুইজন আসতেছে, আমরা প্ল্যান মতো কাজ শুরু করে দেই। ঠিক আছে। নীলা আর রাহুল আমাদের একটু কাছে আসে। আসতেই আমরা আমাদের প্ল্যান মতো কাজ শুরু করে দেই। জানো ছাবিয়া, রাহুলের বাবা সেদিন আমাকে ডেকে বলল তিনি নাকি তার বিজনেস পার্টনার মেয়ের সাথে রাহুলের বিয়ে ঠিক করেছে। রাহুলের ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পর নাকি তাদের দুজনকে বিয়ে দিয়ে দিবে। আমি জোরে জোরে কথাটা বললাম যাতে রাহুল আর নীলা দূর থেকে শুনতে পায়। এবার ছাবিয়াও প্ল্যান মতো চিল্লিয়ে চিল্লিয়ে বলা শুরু করলো। ভালো তো। তুমি কি জানো, নীলার আম্মু আমাকে সেদিন ডেকে জানতে চাইলো যে নীলার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। আমি ডাইরেক্ট না করে দিলাম। তারপর আন্টি আমাকে বলল তার ছোটকালের বেস্ট ফ্রেন্ডের ছেলের সাথে নাকি নীলার বিয়ে ঠিক হয়ে রয়েছে ছোটবেলা থেকে। কিন্তু নীলা জানে না নীলার জন্মদিন তো পরশু। সেদিন নাকি আন্টি নীলাকে সারপ্রাইজ হিসেবে তাদের দুইজনের এঙ্গেজমেন্ট করে দেবে। হোয়াট? তুই কি বলছিস এইসব সাবিহা? আলমগীর, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আরে তোরা কখন এলি? আমি যখনই আসি না কেন, তোরা দুইজন এখন কি বললি? ও শুনে বলছিস তাহলে? আরে তোর আব্বু তোর জন্য মেয়ে ঠিক করেছে। তুই তোর বাবার একমাত্র ছেলে, দেখতেও হ্যান্ডসাম। আঙ্কেল জিজ্ঞেস করছিল যে তোর কোনো রিলেশন আছে কি না। আমি বলেছি তুই একেবারে পিওর বলা, তুই কোনো প্রেম করিস না। আমিও সেম কথাটা নীলার মাকেও বলেছি। তোরা দুইজন পাগল হলি নাকি? আমরা এই বয়সে কেন বিয়ে করব? আর তোদের কে বললো যে আমরা প্রেম করি না? আমরা দুজনে একে অপরকে ভালোবাসি। হুররে, আমি পেরেছি। না, আমরা পেরেছি। রিয়েলি আই অ্যাম টু গুড। আমার প্ল্যান সাকসেসফুল। কথাটা বলেই সাবিয়া খুশিতে নাচতে শুরু করলো। সাবিয়ার এই নাচার কারণ আমি বুঝতে পেরেছি, কিন্তু ব্যাচেলার রাহুল আর সাবিয়া কিছুই বুঝতে পারছে না। তুই নাচা বন্ধ কর। আর তোর কিসের প্ল্যান সাকসেসফুল হয়েছে? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমিও কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি বলছি
আসলে সাবিয়া সন্দেহ করেছিল যে তোদের মধ্যে কোনো কিছু চলছে, তাই সাবিয়া প্ল্যান বানালো যে তোদের একটু উস্কিয়ে দিয়ে তোদের পেট থেকে কথা বের করবে, আর নীলা নিজের মুখে তোদের রিলেশনের কথা বানিয়ে দিল। কুত্তি, তুই না আমার বেস্ট ফ্রেন্ড, আর তুই এভাবে আমাকে ভয় দেখালি? চুপ কর তালাপোকার ডিম। তুই যদি সত্যি আমার বেস্ট হয়ে থাকতি তাহলে তোর রিলেশনের ব্যাপারে আমাকে কেন বললি না? আসলে আই এম সরি, আমি বলবো বলবো বলে আর বলা হয়নি। আমিও সরি বলছি, আমাদের উচিত ছিল আমাদের ব্যাপারে তোদের বলা। এত কিছু শুনতে চাই না, চাই ট্রিট, আর সেইটা তুই দিবি। কি আর করার, চল ট্রিট দেই। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে রাহুলের মানিব্যাগটা ফাঁকা করলাম। সেদিনের মতো বস্তিতে ফিরে গেলাম। রাতের চাচা আসলো ঘরে। বাবজান, আমার না তোকে নিয়ে অনেক ভয় হয় রে। আমি না থাকলে তোর যে কি হবে এখন তোর আল্লাহ তালাই জানে। এটা আবার কি কথা চাচা? তুমি না থাকলে মানে কি? হ্যাঁ, আমি কি সারা জীবন বেঁচে থাকবো রে? তখন তোর কি হবে এটা নিয়ে সারাদিন ভয়ে ভয়ে থাকি। আমি চাচাকে জড়িয়ে ধরলাম। তুমি কোথাও যাবে না চাচা, তুমি তো জানো এই দুনিয়ায় আমার আব্বু আম্মুকে আমি জানি না, তারা বেঁচে আছে নাকি মরে গেছে তাও আমি জানি না। তুমি আমার সব চাচা। কথাগুলো বলতে বলতে আমার চোখ দিয়ে পানি পড়লো। চাচা যে কাঁদছে তা নয়। আমি চাচাকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলাম, চাচা তোমার কি হয়েছে বলো তো? হঠাৎ এই প্রশ্ন করলে যে? আমার কিছুই হয় না রে বাবজান, তবে হতে কতক্ষণ। আমার যদি কিছু হয়ে যায় তাহলে নিজেকে কখনো একা মনে করবি না। আমার তো সবসময় তোর সাথেই থাকবে। চাচা তুমি যদি আর একবারও আমাকে এইসব কিছু বলো তাহলে আমি তোমার সাথে আর কথাই বলবো না। ঠিক আছে, আর বলবো না, তবে আমার সাথে রাগ করিস না। রাতে শুয়ে আছি কিন্তু আমার ঘুম আসছে না। চাচার কথাগুলো আমাকে অনেক ভাবাচ্ছে। চাচা এরকম কথা আমাকে কখনো বলেনি। হঠাৎ কি এমন হলো যে চাচা আমাকে এসব কথা বললো? পরের দিন সকালে আমি কলেজে চলে গেলাম। সারাদিন কেমন যেন আনমনে ক্লাস করলাম। ব্যাপারটা সাবিয়া আর আমার বন্ধুরাও খেয়াল করলো। আমি ক্লাস শেষ করে বের হলাম, আমার বন্ধুরাও আমার সাথে বের হলো। আলমগীর আর তোমরা ভালো করে শুনে নাও, আজকে আমার জন্মদিন। রাতে আমার বাসায় পার্টি আছে, সবার দাওয়াত রইল। হ্যাপি বার্থডে সাবিয়া। হ্যাপি বার্থডে সাবিয়া। নীলা, তুই উইশ করবি না? আমি অনেক আগেই উইশ করেছি। যাই হোক, সন্ধ্যার দিকে আমি সবাইকে আমার বাসায় দেখতে চাই। আমি না আসলে হয় না? দেখো আলমগীর, তুমি হলো আমার বেস্ট ফ্রেন্ডদের মধ্যে স্পেশাল ফ্রেন্ড। তুমি না থাকলে আমি পার্টি করবই না। হয়েছে, আসবো আমি, চিন্তা করো না। সন্ধ্যার দিকে বস্তি থেকে বের হব তখন চাচা জিজ্ঞেস করলো, কিরে বাবজান, কোথায় যাচ্ছিস নাকি? চাচা বললাম না তোমাকে যে আজকে আমার বন্ধুর জন্মদিন? ও হ্যাঁ, মনে পড়েছে। যা, সাবধানে যাস। ঠিক আছে চাচা। আমি চাচার থেকে বিদায় নেওয়ার সময় চাচার চোখের পানি দেখতে পেলাম। মনে হচ্ছিল যেন চাচা আমাকে অনেক কিছু বলতে চায়, কিন্তু কোনো কারণে আমাকে এই কথাগুলো বলতে পারছে না। আমি সাবিয়ার বাসায় চলে গেলাম। অনেক সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। রাহুল আর নীলাকেও গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছি। কিরে দোস্ত, তোর আসতে এত দেরি হলো কেন? আসলে আজকে তো সাবিয়ার বার্থডে, তাই সাবিয়ার জন্য একটা গিফট কিনতে লেট হয়ে গেছিল। আমি জানি যে সাবিয়াকে গিফট দেওয়ার সামর্থ্য আমার নেই, তবুও আমি আমার জমানো টাকা দিয়ে গিফট কিনেছি। এরকম করে কেন বলছিস? বন্ধুদের মাঝে এসব দামি গিফট বা কম দামি গিফট বিচার করা হয় না। আর এখানে কথা না বলে ভিতরে চলো, সাবিহা অনেকক্ষণ থেকে আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আমরা বাড়ির ভিতরে গেলাম। বাড়ির বাইরেটা যেমন সুন্দর, ভেতরটা আরও সুন্দর। বাড়িতে মেহমানি ভর্তি, সবাই দামি দামি পোশাক পরে এসেছে। আর আমি কিনা সাবিয়ার কিনে দেওয়া পোশাক পরে এসেছি। একটু পর সাবিয়া আসলো। সাবিয়াকে দেখে আমি চোখ সরাতে পারছি না। আজকে সাবিয়াকে সত্যি অনেক সুন্দর লাগছে। সাবিয়া আজ একটা লাল লেহেঙ্গা পরেছে, সাথে ম্যাচিং চুড়ি আর হালকা মেকআপে আজ সাবিয়াকে লাল পরি মনে হচ্ছে। আমি যেন আজ ঘোরের মধ্যে চলে গেলাম। আমার ঘোর সাবিয়ার আওয়াজে ভাঙলো। কি হলো আলমগীর, এভাবে কি দেখছো? তোমাকে। আমার কথা শুনে সাবিয়া লজ্জা পেল। এই না না, আমি বলছি যে আজকে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। থ্যাঙ্কস আলমগীর। আর এই যে আমি তোমার জন্য এই সামান্য উপহার এনেছি। জানি এটা তোমার সামর্থ্যের তুলনায় অনেক কম, তাও প্লিজ টেক ইট। আলমগীর, তুমি এমন করে কেন বলছো? তুমি সেদিন আমার জন্য যা করেছো তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। এসব কথা এখন না বললেও চলবে।
সাবিহা, তোর ডেট তোকে রাখছে কেক কাটার জন্য। চলো সবাই। নীলা সাবিয়াকে নিয়ে চলে গেল। রাহুল আমার সামনে এসে দাঁড়ালো। কিরে মামা, তোর আজকে কি হয়েছে? কি হয়েছে মানে? মানে তুই যেভাবে সাবিয়ার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে দেখছিলি, আমার মনে হয়েছে যে তুই আর এই দুনিয়ায় নাই, স্বপ্নের দুনিয়ায় চলে গিয়েছিলি। আর সেই দুনিয়ায় তুই আর সাবিয়ার রোমান্টিক গানে নাচছিলি। তুই কি বলছিস? আমার ভালো বন্ধু, আর কিছুই না। না, আমি ভেবেছিলাম যে তোর মনে হয় প্রেমের ঘন্টি বেঁধে গেছে। তুই তো অনেক কিছু ভেবেছিস। এখন চল, সাবিয়া ডাকছে। আমরা কেক কাটার জায়গায় চলে গেলাম। সাবিয়া কেক কেটে প্রথমে নিজের বাবাকে খাওয়ালো। সাবিয়ার মা নেই। সাবিয়া যখন আমাকে কেক খাওয়ানোর জন্য আমার দিকে এগোতে লাগলো, তখন আমার বাটন মোবাইলে একটা ফোন আসলো অচেনা নম্বর থেকে। আমি কল রিসিভ করলাম। ওই পাশ থেকে আমি যা শুনলাম তা শুনেই আমার মাথা ঘুরিয়ে যাওয়ার মতো অবস্থা। আমি জোরে চিৎকার দিলাম, না! আমি সাথে সাথে বাসা থেকে বের হয়ে বস্তির দিকে দৌড় শুরু করলাম। আমার এইভাবে চিৎকার দেওয়া আর চলে যাওয়া দেখে সাবিয়া, রাহুল আর নীলাও নিজেদের গাড়ি নিয়ে আমার পেছনে আসলো। আমি বস্তির কাছে পৌঁছে দেখি পুরো বস্তিতে আগুন লেগে গেছে। বস্তির সব লোকেরা এদিক ওদিক ছুটি করছে নিজের প্রাণ বাঁচানোর জন্য। আবার অনেকে আগুন নিভানোর চেষ্টা করছে। অনেক ভয়ঙ্করভাবে আগুন লেগেছে। আমি আগুনের ভিতরে দৌড় দিতে লাগলাম। আমার পিছনে পিছনে সাবিয়া আর বাকিরা আসতে চাইলেও আগুনের জন্য ভিতরে আসতে পারেনি। আমার আগুনের ভিতরে চলে যাওয়া দেখে সাবিয়া তো কাঁদতে কাঁদতে শেষ। আমি অতি কষ্টে আগুনের তাপে জ্বলে আমার ঘরের কাছে পৌঁছালাম। ঘরের দরজায় তালা দেখে আমার বুকের ভিতরটা একটু শান্ত হলো। হয়তো চাচা বাইরে আছে। কিন্তু পরক্ষণে আমার বুকটা কেঁপে উঠলো যখন ঘরের ভিতর থেকে কারো ঘুমানোর আওয়াজ পেলাম। আমি আশেপাশে তাকিয়ে একটা ইট দেখতে পেলাম। ইট দিয়ে সোজা দরজার তালা বরাবর আঘাত করলাম। তালা ভেঙে যাওয়ার পর আমি ঘরের ভিতরে ঢুকলাম। আমি ভিতরে ঢুকে দেখি চাচা আহত অবস্থায় ঘরে পড়ে আছে। আমি চাচাকে কাছে তুলে নিয়ে ঘরের থেকে বের হয়ে এলাম। চারদিকে আগুনের ভয়াবহ দৃশ্য। আমি বস্তির উল্টো দিকে চাচার দিকে গেলাম। ফাঁকা এক মাঠে চাচাকে শুইয়ে দিলাম। এদিকে যে আমার হাত আর কাঁধের উপরের অংশে পড়ে গেছে, সেই দিকে আমার কোনো খেয়ালই নেই। চাচা, চাচা, চোখ খোলো। তোমার কিছুই হতে পারে না চাচা। আল্লাহ তাআলা আমার জীবন থেকে তোমাকে এভাবে গিয়ে নিতে পারে না। চাচা এখনও জ্ঞানে আছে। চাচার মুখ থেকে ধীরে ধীরে আওয়াজ বের হচ্ছে। চোখ খোলার চেষ্টা করছে। বাপজান রে, তুই এসেছিস। আমি যে আর বাঁচবো না রে। তুই ভালো থাকিস আর আমাকে মাফ করে দিস। এই জীবন যুদ্ধে তোকে এভাবে একা রেখে চলে যাচ্ছি। না চাচা, তুমি এভাবে আমাকে রেখে চলে যেতে পারো না। তুমি চলে গেলে যে আমার এই দুনিয়ায় আর কেউ থাকবে না। বাপজান রে, তুই যদি এভাবে কাঁদিস তাহলে আমি খুশি মনে বিদায় নিতে পারবো না। আমার তোকে কিছু বলার আছে। হ্যাঁ চাচা, বলো, আমি শুনছি। বাপজান রে, ভালো করে শোন। বস্তিতে আগুন ওই এমপি রাশেদ রেহান লাগিয়েছে। চাচা, এইসব বলার সময় এখন না। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, ওঠো তুমি। না রে বাপজান, আরো কথা আছে, শোন। তুই জিজ্ঞাসা করতি না যে তোর বাপ মাকে? তাহলে শোন, আমি হলাম তোর বাপের প্রাণপ্রিয় বন্ধু। তোর বাপ আর তোর মা মারা যাওয়ার আগে তোকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল আর বলেছিল যাতে তোকে সবসময় আগলে রাখি। কিন্তু তার হলো কোথায়? তোর বাপ মায়ের মতো আমাকেও যে মরতে হচ্ছে। তোর বাপ মায়ের কে ওই রাশেদ রায়হানই খুন করেছে ক্ষমতার লোভে। আমি চাচার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম পুরোপুরিভাবে। তোর বাবার নাম সেলিম আর তোর মায়ের নাম রিনা। তোর বাবাকেও ওই বস্তির লোকেরা পছন্দ করত। তাই তাদের অনুরোধে তোর বাবা ইলেকশন করে ওই রাশেদ রাহানের বিরুদ্ধে। রাশেদ রাহান যে দেখলো যে তোর বাবা জিতে যাবে, তখন তোর বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্র করে তোর বাবাকে মেরে ফেলে। তোর মাও তোর বাবাকে বাঁচাতে গিয়ে মারা যায়। ভাগ্যক্রমে তারা চলে যাওয়ার পর আমি সেখানে উপস্থিত হই। আর তখন তোর বাপ আমাকে সব খুলে বলে আর তোকে আমার কাছে দিয়ে এই দুনিয়ায় ত্যাগ করে। বাপজান রে, আমাকে ক্ষমা করে দিস। তোকে এই জীবন যুদ্ধে একলা রেখে চলে যেতে হচ্ছে। তুই নিজেকে কখনো একা মনে করবি না। আর তুই আমাকে ওয়াদা দে যে তুই এই বস্তিকে ওই শয়তানের হাত থেকে রক্ষা করবি। চাচা, আমি ওয়াদা দিলাম যে আমি এই বস্তির কিছুই হতে দিব না। চাচা নিশ্চুপ। চাচা, তুমি কথা বলছো না কেন? চাচা আবারও নিশ্চুপ হয়ে আছে। আমি চাচার নাকের কাছে হাত দিয়ে দেখি চাচার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। চাচার শরীরটাও ঠান্ডা হচ্ছে।
না চাচা, তুমি আমাকে এভাবে একলা রেখে চলে যেতে পারো না চাচা। আমি কাঁদতে শুরু করলাম। আমার আর এই দুনিয়ায় কেউ রইল না। না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। চাচা বলেছে আমাকে যেন আমি নিজেকে একলা মনে না করি, আমি নিজেকে শক্ত করব, ওই শয়তান রাশেদকে তার পাপের শাস্তি দিব। আমি মনে মনে কথাগুলো ভাবছি আর হাত দিয়ে আমার চোখের পানি মুছতেছি। এমন সময় আমি আমার কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। আমার পুরো অংশে হাত রাখায় আমি ব্যথায় কোঁকড়ে উঠি। পিছনে তাকিয়ে দেখি ছাবিয়া, রাহুল আর নীলা। আই এম সরি ছাবিয়া, তোমার বার্থডে পার্টি খারাপ করার জন্য আমার কোনো উদ্দেশ্য ছিল না। একদম চুপ। নিজেকে কি মনে করো? তোমার চাচা মারা গেছে আর তুমি এখনো আমার জন্মদিনের কথা ভাবছো? আর তোমার সাহস কিভাবে হয় যে ওইভাবে আগুনের ভিতর দিয়ে দৌড় দেওয়ার? তোমার প্রাণও কারো না কারো কাছে বহু মূল্যবান। আমার কারো চাই না, আমাকে একলা থাকতে দাও। তুই বললেই তো হয় না, তুই এখন কোথায় থাকবি? আমি আমার কথা কখনো ভাবিনি আর ভাববো না। তুই কি ভেবেছিস এই বস্তির লোকেরা এখন কোথায় যাবে? এই বস্তি ছিল তাদের একমাত্র আশ্রয়স্থল। আর ওই রাশেদ, না কিছু না, তুই সাবিয়ার নীলাকে নিয়ে চলে যা। আমি অবাক দৃষ্টিতে সাবিয়ার দিকে তাকিয়ে আছি। চাচার জানাজার কথা এখানে আমাদের কেউ মনে ছিল না। সকালবেলায় চাচা সহ আরও 2 জনের জানাজার ব্যবস্থা করা হয়, যার আগুনে পড়ে মরেছে। আমার হাতের ক্ষত শুকিয়ে গেছে, কিন্তু আমার মনের ক্ষত এখনও শুকায়নি। আমি চাচাকে কবর দেওয়ার পর সবার অগোচরে পিয়াস ভাইয়ের কাছে গেলাম। পিয়াস ভাই, আপনার সাথে আমার অনেক দরকারি কথা আছে। কি রে, তোকে এমন মনমরা আর দুঃখী কেন মনে হচ্ছে? কিছু কি হয়েছে? পিয়াস ভাই, ওই এমপি আমাদের বস্তিতে গতকাল আগুন লাগিয়ে দিয়েছে। সেই আগুনে আমার চাচাও পড়ে মারা যায়। আমি গতকাল চাচার থেকে জানতে পেরেছি আমার বাবা মায়ের খুন ওই রাশেদ রাহান এমপি হওয়ার লোভে করেছে। ভাই, আমি অনেক আশা নিয়ে এসেছি, তুমি কিছু একটা করো। ওই রাশেদ রাহানকে আমি নিজের হাতে শাস্তি দিব। আমি অনেক দুঃখ পেলাম তোর বাবা মা আর চাচার কথা শুনে, কিন্তু আমরা রাশেদকে কিছুই করতে পারবো না এখন, কারণ সে এখন পাওয়ারে আছে। তাহলে ওই রাশেদকে পাওয়ার থেকে সরিয়ে দাও। এবার তোমার দল থেকে কাউকে এমপির জন্য দাঁড় করাও। ওই শালা অনেক চতুর, সে তার বিপরীতে কাউকে দাঁড়ানোর সুযোগই দেয় না। ওই শালা প্রতিবার কোনো না কোনো ঝামেলা তৈরি করে, আমাদের দলের প্রত্যেকের নামে পুলিশ কেস করিয়ে দেয়। আর নিয়ম মতো কারো নামে পুলিশ কেস থাকলে সেই ইলেকশনে দাঁড়াতে পারে না। গতবারের মারামারিতে আমার নাম পুলিশের কাছে উঠে গেছে রে। তাহলে কি আর কোনো উপায় নেই ভাই? পিয়াস ভাই চুপ করে ভাবতে লাগলো। আমিও বসে আছি। এখন পিয়াস ভাই আমার একমাত্র উপায়, যার মাধ্যমে আমি আমার প্রতিশোধ নিতে পারবো। হঠাৎ পিয়াস ভাই আমার দিকে দাঁড়িয়ে বলতে শুরু করলো। শোন, আমি একটা উপায় পেয়েছি, যার মাধ্যমে রাশিদ রাহান ইলেকশনে হেরেও যাবে, আবার তুই তোর প্রতিশোধ নিতে পারবি। কি উপায় ভাই? আমার দলের মধ্যে সবার নামে পুলিশ কেস আছে, তাই আমার দলে নতুন লোক লাগবে, আর সেটা হবে তুই। তোর নামে কোনো পুলিশ কেস নেই, আর তোর মনে যে প্রতিশোধের আগুন জ্বলছে, সেই আগুনের উত্তাপেই তুই রাশেদ রাহানকে পুড়িয়ে ছাড়খাড় করে দিবি। ভাই, আমি কি করে ইলেকশন করব? আমার তো কোনো অভিজ্ঞতা নেই। তাছাড়া সেই দিনের বাজারের ঝগড়ার পরে পুলিশ আমাকেও জেলে নিয়ে গিয়েছিল। কিন্তু তখন তোর নামে কোনো পুলিশ কেস হয়নি। মানে কিভাবে? সেদিনের ঝগড়া অনেক বড় হয়েছিল, সেই কেস সিবিআই তদন্ত করছে। তদন্তে তুই সহ যাদের জেলে আটকে রেখেছিল তাদের নাম রিপোর্ট থেকে ক্লিয়ার হয়ে যায়, আর ইলেকশন করতে কোনো অভিজ্ঞতা লাগবে না। তুই শুধু নিজের মনের প্রতিশোধের আগুনকে নিভাতে দেবে না, আমি তোর পাশেই থাকবো। কিন্তু আমাকে ভোট দিবে কে? শোন, মানুষ তাকে ভোট দিবে যে তাদের সাহায্য করবে, যে তাদের নতুন করে বেঁচে থাকার আশ্বাস দিবে। তুই আগে বস্তি থেকে শুরু কর, আমি তোর নমিনেশন পেপার রেডি করে আজকে বিকালে জমা দিয়ে দিব। যা তুই বস্তিতে গিয়ে দেখ কী অবস্থা। তুমি ঠিকই বলছো ভাই, আমার প্রতিশোধ আমি নিজেই নিব। এই বলেই আমি পিয়াস ভাইয়ের বাসা থেকে বের হয়ে বস্তির দিকে রওনা দিলাম। আমি আমার মোবাইল ফোন পকেট থেকে বের করে দেখি সাবিয়ের 50+ মিস কল। ও শিট, আমি তো তাদেরকে বস্তিতে রেখে চলে এসেছি, মনে মনে বললাম। আমি দ্রুত বস্তিতে গেলাম। বস্তিতে গিয়ে দেখি বস্তির সব মানুষেরা একজোট হয়ে দাঁড়িয়ে কিছু দেখছে। সাবিয়া, রাহুল আর নীলাও দাঁড়িয়ে কিছু দেখছে। আমি ভিড় ঠেলে সামনে গিয়ে দেখি একজন মানুষ কিছু বলছে, তার পিছনে অনেক গুন্ডা টাইপের লোক দাঁড়িয়ে আছে। আমি আরও সামনে এগোলাম যাতে তার কথা শুনতে পারি।
আমি এই এলাকার এমপি রাশেদ রায়হান। অনেক দুঃখ পেয়েছি গতকালের অগ্নিকাণ্ডের জন্য। এখন আমি আপনাদের এমপি, আর আপনারা আমাকে বিশ্বাস করেন, তাই আমি এই বস্তি থেকে দূরে আপনাদের থাকার ব্যবস্থা করছি। আর এই বস্তিতে আপনাদের জন্য সুপার মহল করব, যেখানে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তার জন্য সামনের ইলেকশনে আপনাদের আমাকে ভোট দিতে হবে। কি রাজি তো? না, রাজি না। আমি পিঠের সামনে এগিয়ে গেলাম। সাবিয়া আর আমার বন্ধুরা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই ছেলে, তুমি কি বলছো জানো তো? মিস্টার রাশেদ রায়হান, গতকাল কিভাবে আগুন লেগেছে তাই বস্তির লোক জানুক কিংবা না জানুক আমি ঠিকই জানি। আর গত 5 বছর ধরে আপনার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি বলে কি এই বছরে কেউ ইলেকশনে দাঁড়াবে না? এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে সেটা আপনার ভুল ধারণা। আমি দাঁড়াবো এবার আপনার বিরুদ্ধে। এই ছেলে, তোমার মাথা ঠিক আছে তো? তুমি দাঁড়াবে আমার বিরুদ্ধে? আঙ্কেল, আপনার মনে হয় কানে প্রবলেম আছে। একবার বলছি শুনেননি? আমার এই সাহসের সাথে কথা বলতে দেখে বস্তির সব লোকেরা সহ আমার বন্ধুরা ভীষণ অবাক হচ্ছে। আমি এবার বস্তির লোকদের উদ্দেশ্য করে বলা শুরু করলাম। আপনারা ভালো করেই জানেন যে এই বস্তি দিকে এই এমপি কোনো ছেলে অনেক আগে থেকেই আছে, আর সেই জন্য গতকাল আমাদের বস্তিতে আগুন লাগিয়ে দেয়। আমার প্রাণপ্রিয় চাচা যে এই এমপির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এই এমপি আমার চাচাকে ঘরে বন্দি করে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করে। আর আপনারা কিনা তার কথা শুনছেন। জানি এখন কষ্ট হবে, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে, আপনাদের সন্তানের কথা ভেবে এইবারের ইলেকশনে আমাকে ভোট দিন। আমি সবার মতো কাউকে মিথ্যা আশ্বাস দিব না যে আমি এটা করব ওটা করব। আমি শুধু এটাই বলতে পারি যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর যদি পোকামাকড়ের মতো মরতে চান তাহলে এই শয়তানের কথা শুনুন, আমার আর কিছুই বলার নেই। আমার কথা শুনে বস্তির সব লোকেরা কিছুক্ষণ চুপ থাকে। তারপর একে একে সবাই হাততালি দেওয়া শুরু করে। এমপি রাশেদ রায়হান রেগে এখান থেকে চলে যায়। বস্তির সব মানুষ বলতে থাকে, আলমগীর, তোমাকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তুমি আর তোমার চাচা আমাদের সব বিপদে আপদে আমাদের পাশে দাঁড়িয়েছো, আর তাই আমরা তোমাকে ভোট দিব। ধন্যবাদ সবাইকে। আমাদের কথা বলার মধ্যেই পিয়াস ভাই আর দলবল নিয়ে চলে এসেছে। আলমগীর, আমি আমার দল থেকে সবার জন্য খাবার নিয়ে এসেছি, আর আমি দলনেতার সাথে কথা বলে তোমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি এই জায়গায়। এখন কিছুদিন এই জায়গায় কষ্ট করে থাকতে হবে, তবে তুমি একবার এমপি হয়ে গেলে তুমি নিজের সরকার থেকে পারমিশন নিতে পারবে। ধন্যবাদ পিয়াস ভাইয়া। পিয়াস ভাই বস্তির সবার জন্য খাবার থাকার জন্য তাঁবু বানানোর সব কাঠামো নিয়ে এসেছে। সবাই একসাথে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমার সাথে সাবিয়া আর রাহুল কাজ করছে। নীলা অনেক আগেই চলে গেছে, তার বাসায় একটা দরকারি কাজ আজ থাকায়। সাবিয়া অনেক কথা জিজ্ঞেস করতে চেয়েছিল আমাকে, কিন্তু আমার সাথে কথা বলার সুযোগই পায়নি। বস্তির সবার জন্য তাও বানানো শেষ। ধন্যবাদ পিয়াস ভাই। আরে, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আর তোর নমিনেশন লেটার আমি জমা দিয়ে দিয়েছি, অ্যাপ্রুভও হয়ে গেছে। 2 সপ্তাহ পর ইলেকশন, কালকে থেকে ভোটের জন্য এলাকায় ঘুরতে হবে। আমি তোর সাথেই থাকবো। তুই শুধু শিওর থাকিস যে এই বস্তির সব ভোট যেন তুই পাস, কারণ ভোটের একটা বড় অংশ এই বস্তি থেকে আসবে, আর একটা বড় অংশ আসবে তোদের কলেজ থেকে। এই 2টা অংশ যদি তোর কন্ট্রোলে থাকে তাহলে তোকে এমপি হতে আর কেউ আটকাতে পারবে না। আমি বুঝেছি ভাই, তোমরা এখন যাও, আগামীকাল দেখা হবে। ঠিক আছে, সাবধানে থাকিস। পিয়াস ভাই চলে যাওয়ার পর আমি সাবিয়া আর রাহুলের কাছে গেলাম। আই অ্যাম সরি, আমার জন্য রাহুল তোকে আর সাবিয়াকে তোমাকে অনেক কষ্ট পেতে হলো। কিসের কষ্ট? তুই হলি আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য যদি এটুকু কষ্ট না করি তাহলে আমি কিসের বন্ধু তোর? রাহুল, তুমি ওদিকে যাও, আমার আলমগীরের সাথে কিছু কথা আছে। ওকে, আমি নীলাকে ফোন দিয়ে জেনে নেই যে নীলা বাসে ঠিক মতো পৌঁছেছে কিনা। কি বলবে তুমি? এতক্ষণ থেকে খেয়াল করছি যে তুমি কিছু একটা বলবে, কিন্তু বলার সুযোগই পাচ্ছিলে না। তার মানে তুমি কাজ বাদ দিয়ে আমার দিকে তাকিয়েছিলে? এই না না, আমি তো এমনি কথাটা বললাম। তুমি জানো, যখন তুমি গতকাল রাতে আগুনের ভিতর দিয়ে চলে গেছিলে তখন মনে হয়েছিল আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। আমার বুকে কেঁপে উঠেছিল। আজকে সকালে তোমাকে না দেখতে পেয়ে আবারও আমার বুক এক অজানা ভয়ে কেঁপে উঠছিল। আর আজকে যখন তুমি এমপি রাশেদ রায়হানকে ওপেন চ্যালেঞ্জ করো তখন আমার মনের ভিতর এক অজানা ভয় বাসা বেঁধেছে। আমি বাবার থেকে শুনেছি এমপি রাশেদ রায়হান পারে না এমন কোনো কাজ নেই। সে অসংখ্য মানুষকে মেরেছে।
তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় আমার বাবা অ্যারেস্ট করতে পারছে না। চিন্তা করো না, তোমার বাবাকে বলে দিও প্রমাণের আর দরকার হবে না। 2 সপ্তাহ পর ওর মৃত্যু আমার হাতেই হবে। তুমি এসব কি বলছো আলমগীর? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে শোনো, আমি সাবিয়াকে সব খুলে বললাম গতকাল চাচা আমাকে যা বলেছিল। আমার এইসব কথা শুনে তোমার জন্য আরো ভয় লাগছে। আমাকে নিয়ে এত ভয় পাওয়ার কারণ কি? আর তো কেউ আমাকে নিয়ে এত ভাবে না। অবশেষে আমি একজন বস্তির ছেলে। সবার জন্য তুমি বস্তির ছেলে হলেও আমার জন্য তুমি অনেক স্পেশাল। আমি জানি না তুমি আমার জন্য কি, তবে এইটুকু বুঝেছি যে তোমার কিছু হয়ে গেলে আমি যে আর বাঁচবো না। এই বলেই সাবিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। সাবিয়া চলে যাওয়ার পর রাহুল আসলো। কিরে ছাবি এভাবে কাঁদতে কাঁদতে কেন চলে গেল? জানি না আমি। দেখ দোস্ত, আমি লুকিয়ে লুকিয়ে সব শুনেছি, তাই মিথ্যা বলিস না। তোর প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা আমিও সমর্থন করছি, কিন্তু তুই এইভাবে ছাবিয়াকে কষ্ট দিতে পারিস না। ছাবিয়া তোকে অনেক ভালোবাসে। গতকাল যখন তুই ওভাবে আগুনের ভিতর দিয়ে চলে গেছিলি, তখন ছাবিয়া পাগলের মতো জোর করছিল, পিছনে যেতে চেয়েছিল, কিন্তু আমরা ছাবিয়াকে যেতে দেইনি। আমি তো একজনকে ভালোবাসি, তাই এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে ছাবিয়া তোকে সত্যি অনেক ভালোবাসে। এ হয় না রে বন্ধু। সে কোথায় পুলিশ কমিশনের মেয়ে, আর আমি কোথায় এক বস্তির ছেলে। ভালোবাসা কখনো স্ট্রেস আসতে দেখে হয় না বন্ধু, ভালোবাসা হয় মন থেকে, যা ছাপিয়ে বুঝে গেছে। এবার শুধু তুই বুঝলেই হবে। আমি এখন কিছুই ভাবতে পারবো না। আমার এখন শুধু একটাই লক্ষ্য, এমপি হয়ে এই রাশিদ রায়হানকে তার পাপের শাস্তি দেওয়া। আগে আমি প্রতিশোধ নিয়ে নেই, তারপর এসব ভাববো। বুঝলাম সব, এখন চল আমার সাথে। কোথায় যাব? কোথায় যাবি মানে? আমার সাথে যাবি আমার বাসায়, নাহলে থাকবি কোথায়? কেন, বস্তির বাকি লোকেরা যেভাবে থাকবে আমিও ঠিক সেভাবে থাকবো। না, তা হয় না। তুই আমার বন্ধু, তুই যদি এভাবে থাকিস তাহলে সেটা আমার জন্য লজ্জাজনক হবে। আমি এই এলাকার হবু এমপি হয়ে এদের ছেড়ে তোর সাথে আরামায়েশ করে ঘুমাবো, এ কথা তুই ভাবলে কীভাবে? এরা আমার আপন সবাই, এদের কষ্ট রেখে আমি এভাবে যেতে পারবো না। তুই এক কাজ কর, তুই এখন চলে যা বাসায়। আগামীকাল কলেজে দেখা হবে, আর কলেজে কাল অ্যানাউন্সমেন্ট করে দিবি যে আমি কাল ইলেকশনে দাঁড়িয়েছি। আগামীকাল থেকে রাশিদ রায়হানের কাউন্টডাউন শুরু হবে। ঠিক আছে, আমি সবাইকে জানিয়ে দিব, আর তুই সাবধানে থাকিস। যা এখন। রাহুল চলে গেল। আমি বস্তির দিকে তাকিয়ে ভাবছি, এই বস্তির লোকেরা অভাবে থাকা সত্ত্বেও আগে কতটা হাসি খুশি ছিল, কিন্তু এখন মনে হচ্ছে শরীর থেকে প্রাণ চলে গেছে। এই সব কিছুর হিসাব তোকে দিতে হবে রাশিদ রায়হান। অন্যদিকে রাশিদ রায়হান একের পর এক গ্লাস পানি মদ খেয়ে শেষ করছে। এমপির সাথে আরও 3 জন সহচর আছে। বস, আজ অনেক মদ খেয়ে ফেলেছেন, এখন থামেন। আজ ওই পুলিশকে ছিল আমাকে চ্যালেঞ্জ করেছে খুন সাহসে। গত 5 বছর ধরে আমি খুন প্রতিদ্বন্দ্বী ছাড়া জিতে আসছি, কিন্তু আজ কোন এক শেষরা কিনা আমাকে চ্যালেঞ্জ করে। তোরা কি খবর নিয়েছিস যে কে আছে তার পিছনে, বা ওই ছোকরাকে? বস, ওই ছেলের নাম আলমগীর, ওই ছেলের চাচার নাম রহিম, যাকে আপনি আগুনে পুড়িয়ে মেরেছেন। শালা মরে গিয়েও শান্তি দিল না, ঠিকই আমার পিছনে ওই ছেলেটাকে লেলিয়ে চলে গেছে। আর কিছু জানতে পেরেছিস? বস, আলমগীরের পিছনে পিয়াস আছে, পিয়াস ওকে সাহস যোগাচ্ছে, আর আলমগীর কলেজে পড়ে। রকিও তো সেই কলেজে পড়ে। রকিকে ফোন করে আলমগীরের খেল খতম করে দিতে বললো। কিন্তু বস, রকি তো জেলে, আর এখন তাকে জেল থেকে বের করতে গেলে সমস্যা হবে, কারণ সামনে ইলেকশন। সব করে অপদার্থের দল। কালকে আমি নিজেই ওই কলেজে গিয়ে আলমগীরের সাথে কথা বলবো। যদি আমার সামনে থেকে সরে যায় তাহলে ভালো, আর না সরলে এই দুনিয়া থেকে সরিয়ে দিব আমি নিজ হাতে। কিন্তু বস, সামনে তো ইলেকশন, এই সময়ে কাউকে খুন করলে তো আপনারই বিপদ হবে। আই ডোন্ট কেয়ার, আলমগীর বেঁচে থাকলে ওই বস্তির ভোটার বস্তির জমি আমি কখনোই পাবো না, তাকে তো মরতেই হবে। পরের দিন সকালে আমি কলেজে চলে গেলাম। যেহেতু আমার বই খাতা আর সব জামা কাপড় আগুনে পড়ে গেছে, তাই বই খাতা ছাড়াই কলেজে চলে গেলাম, আগের জামা কাপড় পরেই। আমি কলেজে গিয়ে দেখি রাশিদ রায়হান কলেজে আগে থেকে উপস্থিত। কলেজের মাঠে রাশিদ রায়হান আর তার দলবল নিয়ে এসেছে। পুরো কলেজে ছাত্রছাত্রীরা আর শিক্ষকেরা দেখছে। আমাকে দেখা মাত্রই রাহুল, নীলা আর ছাবিয়া আমার কাছে দৌড়ে আসলো। দোস্ত, তুই এখানে থেকে চলে যা, এখানে অনেক বিপদ। এই আলমগীর এখন খোদা ছাড়া আর কাউকে ভয় পায় না। তুমি বুঝছো না কেন?
তোমার কিছু হয়ে গেলে আমি যে বাঁচবো না। আমি ছাবিয়ার দিকে তাকালাম। ছাবিয়ার চোখ জোড়া ছল করছে। আমার কিছুই হবে না। আমি রাশেদ রায়হানের কাছে গেলাম। পুরো কলেজ আমাদের দেখছে। রাশেদ রায়হান আমাকে দেখে একটা টেবিল স্টাইল দিয়ে বলল, কি রে হালারফু, তুই নাকি এই এলাকার এমপি হবি? আরে তোর শার্ট প্যান্টই তো ময়লা। তোর মতো বস্তির ছেলেরা যদি এমপি হতে চায় তাহলে আমাকে তো রাস্তায় বসতে হবে। চিন্তা করিস না, তোকে রাস্তায় বসাবো না, তোকে ডাইরেক্ট উপরে পাঠিয়ে দিব। রাশেদ রায়হান আমার কথা শুনে রেগে গেল। আমার শার্টের কলার ধরে বন্দুক আমার কপাল বরাবর ঠেকালো। ভালো করে বলছিস সরে যা আমার রাস্তা থেকে, নাহলে এখানেই শ্যুট করে দিব। আমাকে কেউ কিছু বলতে পারবে না। এটা তোর ভুল ধারণা। তোকে এতদিন কেউ কিছু বলেনি, কিন্তু এখন সময় পাল্টাবে। ইলেকশনের পরও পাপের রাজ্যে আমি নিজের হাতে ধ্বংস করব। তোর কিসের এত শত্রুতা আমার সাথে? আমি তো তোকে চিনিও না। তোর চাচাকে মেরেছি তো কি হয়েছে? তোকে তো আর মানেনি। তুই শুধু আমার চাচাকে না, বরং আমার মা বাবাকেও মেরেছিস। রাশেদ রায়হান আমার কলার ছেড়ে আমার থেকে দূরে গিয়ে দাঁড়ালো। এখনও আমার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে রেখেছে। কে তোর বাবা মা? 18 বছর আগের কথা কি মনে নেই তোর? আমার বাবা সেলিম হোসেন আর আমার মা রিনা খান। তুই ক্ষমতার লোভে আমার বাবা মাকে খুন করেছিস, কিছু কি মনে পড়ছে? রাশেদ রায়হানের হাত কাঁপা শুরু করলো। কলেজের সবাই আমাদেরকে দেখছে, কিন্তু আমাদের মাঝে কি হচ্ছে তা কেউ শুনতে পারছে না। রাশেদ রায়হানের হাত থেকে বন্দুকটা পড়ে গেল। কি বললি তুই? তুই সেলিমের পোলা? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। যে ক্ষমতার জন্য তুই এত অপরাধ করেছিস, সেই ক্ষমতার জন্যই তোর পতন হবে। আমি এসেছিলাম তোকে শেষ করতে, কিন্তু এবার আমি আগে তোকে ইলেকশনে হারাবো, তারপর তোকে শেষ করব। দেখা যাবে। রাশেদ রায়হান তার দলবল নিয়ে চলে গেল। আমি সবার উদ্দেশ্যে বলা শুরু করলাম, এতক্ষণ যা হয়েছে তা দেখে এইটুকু তো বুঝে গেছেন যে সামনে ইলেকশন। বর্তমান এমপি রাশেদ রায়হানের বিপরীতে আমি দাঁড়িয়েছি। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমার মতো ক্ষেত বস্তির ছেলে কিভাবে এমপি হবে। আমি বস্তির ছেলে বলে কি আমি মানুষ না? ওই রাশেদ রায়হান এতদিন তার পাওয়ারের খারাপ ব্যবহার করেছে, এই এলাকার ভালো করেনি। আর আপনারা যদি নিজেদের ভালো চান, নিজেদের পরিবারের ভালো চান, তাহলে এমপিকে ভোট না দিয়ে আমাকে ভোট দিবেন। আলমগীর, তুমি চিন্তা করো না, এই কলেজের সবাই তোমার পাশে আছে। এই রাশেদ রায়হান যতদিন এমপি আছে ততদিন এই কলেজ থেকে র্যাগিং, ইপটিজিং এবং ড্রাগ সাপ্লাই বন্ধ হবে না। ধন্যবাদ স্যার। আমি কলেজের গেটের কাছে গেলাম, তখন রাহুল, ছাবিয়া আর নীলা আসলো। দোস্ত, তুই তো একেবারে ফাটিয়ে দিলি। চাই না তুই এমপিকে কি বলেছিস, কিন্তু বিশ্বাস কর দোস্ত, কলেজের সবাই এমপিকে এভাবে ভয় পেতে দেখে সবাই তোর উপর বিশ্বাস করা শুরু করেছে। হ্যাঁ আলমগীর, তুমি সত্যিই একজন ভালো লিডার হতে পারবে ভবিষ্যতে। আমি আমার বাবাকে তোমার ইলেকশনের কথা বলেছি। বাবা বলে দিয়েছে এই 2 সপ্তাহে পুরো পুলিশ ফোর্স এলাকার সব রাস্তার, সব গলির প্রতিটা মোড়ে পাহারা দিবে, যাতে এবার কোনো আন্দোলন বা মহামারী না হয়। ধন্যবাদ সাবিয়া। সবাই আমার পাশে থাকলে আমাকে কেউ হারাতে পারবে না। 10 দিন পর, এই 10 দিনে পিয়াস ভাইয়ের সাথে এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে ভোটের জন্য গিয়েছি। 2 দিন পর ভোট, আর এই কয়েকদিনে আমি সবার মাঝ থেকে রাশেদ রায়হানের ভয় দূর করে দিয়েছি। আমি এই কয়েকদিনে পিয়াস ভাইয়ের থেকে ফাইটিং, বন্দুক চালানো ইত্যাদি শিখে নিয়েছি। রাশেদ রায়হানের গোডাউনে রাশেদ রায়হান সহ কিছু অসাধু ব্যবসায়ীরা মিটিং করছে। বলুন, আপনারা কি বলতে চান? দেখুন রাশেদ স্যার, পরশুদিন ভোটের দিন। এই কয়েকদিনে এলাকার সবার মন থেকে আপনার ভয় মুছে ফেলেছে ওই আলমগীর। নতুন জরিপে দেখা গেছে আপনার জেতার সম্ভাবনা প্রায় 2%। আর ওই আলমগীর যদি এমপি হয়ে যায় তাহলে আমাদের সব অসাধু ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই আমরা আগে থেকে সব ব্যবসা বন্ধ করতে চাইছি। আর আপনি যেহেতু আমাদের পার্টনার, তাই আপনার সাথে আমরা সব ধরনের ডিল ক্যান্সেল করতে যাচ্ছি। ওই 2 দিনের ছেলের জন্য আপনারা এত বছরের পার্টনারশিপ শেষ করতে চান? কি করব বলেন? আমরা তো আর বসে বসে নিজের ক্ষতি দেখতে পারবো না। ভালো করে শুনে নেন, হয়তো আপনি আবারও এমপি হবেন, আর না হলে তো আমরা আপনার সাথে পার্টনারশিপ শেষ করে দিব। রাশেদ রায়হান সাথে সাথে তার বন্দুক বের করে 2 জনের কপাল বরাবর শ্যুট করলো। এটা দেখে বাকিরা ভয় পেয়ে গেল। আর কার পার্টনারশিপ ভাঙার সঙ্গে গেছি শুনি? আমার সাথে শুধু ডিল করা যায়, ডিল ক্যান্সেল করা যায় না।
যারা করতে চায় আমি তাদের লাইফ ক্যান্সেল করে দেই। সবাই ভালো করে শুনে নিন, এখানে ওয়ান ওয়ে এন্ট্রি, কোনো এক্সিটই নেই। আর এবার এমপি আমি হব। যাদের আমার সাথে কাজ করতে ইচ্ছা তারা করবে, আর যাদের ইচ্ছা নাই তাদের উপরে পাঠাতেই আমার বেশি সময় লাগবে না। ইজ দিস ক্লিয়ার? ইয়েস স্যার। এদিকে ইলেকশনের সব ব্যবস্থা হয়ে গেছে। আমি পিয়াস ভাইয়ের অফিসে তার সাথে কথা বলছি। এমন সময় পিয়াস ভাইয়ের গুপ্তচর এলো। কিরে পাবেল, কি খবর এনেছিস? ভাই, আমি খবর পেয়েছি রাশিদ রায়হান এবার কোনো কিছু করতে না পেরে ভোট কেনার প্ল্যান করছে। ওর 1 লাখ ভরার টাকা এলাকার নিম্ন স্তরের লোকদের কাছে গভীর রাতে পৌঁছে যাবে। ও শিট! একবার যদি সবাই হাতে টাকা পেয়ে যায় তাহলে তারা নিজেদের মূল্যবান ভোট ওই শয়তানকে দিয়ে দিবে। তখন আমাদের হাতে কিছুই করার থাকবে না। আলমগীর এখন কি করবে? আচ্ছা পাবেল ভাই, টাকা কি ওই এলাকার ভিতরেই আছে নাকি বাইরে থেকে আসবে? রাশিদ রায়হান পাগল নাকি যে এতটা ব্ল্যাক মানি নিজের কাছে লুকাবে? আর সব টাকা আজকে রাতেই বাইরে থেকে আসবে। আমরা যদি হাইওয়ে রোডের টাকা নিজের আওতে নিয়ে আসি, আমার মানে হলো এলাকার ঢোকার আগেই আমরা যদি টাকা ভর্তি টাকে হাইজেক করে নেই, তাহলে রাশিদ রায়হানের সব কিছুই করার থাকবে না। বুদ্ধি খারাপ না, কিন্তু সিকিউরিটি যদি টাইট থাকে তাহলে কি করব? আমি সবটুকু খবর পেয়েছি, টাকের পিছনে একটা গাড়ি থাকবে যার ভিতরে এমপির খাস লোক আছে। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আমি আমার প্ল্যানটা পিয়াস ভাইকে শোনালাম। দ্যাটস গ্রেট। তুমি দেখি পলিটিক্স এর নাম দেওয়ার সাথে সাথে পলিটিক্স করা শুরু করে দিয়েছো। কিন্তু তোর প্ল্যানের মধ্যে আমাদের একজন মেয়ে লাগবে, তাকে আমরা কোথায় পাবো? পাবো, আমি চেষ্টা করব। তবে আমাদের শিওর থাকতে হবে যেন তার কোনো ক্ষতি না হয়। তার কোনো ক্ষতি হবে না, এটা আমি গ্যারান্টি দিব। ঠিক আছে, আমি ব্যবস্থা করি। আমি সাবিয়াকে ফোন দিলাম, আমার সাথে দেখা করতে বললাম, আর সেও রাজি হয়ে গেল। বস্তির সামনে সাবিয়া আর আমি দেখা করলাম। বলো, আমাকে কেন রেখেছো? তোমার সাহায্য লাগবে। ভেবেছিলাম যে তুমি আমাকে... না কিছু না, বলো কি সাহায্য লাগবে? রাশিদ রায়হানের টাকা ভর্তি ব্ল্যাক মানি আনছে ভোট কেনার জন্য। আমাদের যেভাবেই হোক টাকা ভর্তিটাকে এলাকার আসার আগেই থামাতে হবে, আর তার জন্য তোমার সাহায্য লাগবে। বলো কি সাহায্য করতে হবে আমাকে? তাহলে শোনো, সিগারেট করাতেই সাবিয়াকে বললাম, কিন্তু এতে... আমি থাকতে তোমার কিছুই হতে দেব না, এইটুকু বিশ্বাস আমার উপরে রাখতে পারো। আমি আমার জীবনের থেকেও তোমাকে বেশি বিশ্বাস করি আলমগীর। 12টা বাজে। হাইওয়ে রোড দিয়ে টাকা ভর্তি ট্রাক যাচ্ছে, তার পিছনে একটা প্রাইভেট গাড়ি যাচ্ছে। ট্রাকটি রাস্তার মোড়ে ঘুরে এলাকার দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু প্রাইভেট কারটা মোড় ঘোরানোর আগেই বন্ধ হয়ে গেল। প্রাইভেট কার থেকে 3জন লোক নামলো। ও শিট! গাড়ির সব জায়গায় একসাথে পাঞ্চার হয়ে গেছে। কিন্তু একসাথে সব জায়গা কিভাবে পাঞ্চার হলো? ওই দেখ, কিছু রাস্তার মাঝে তার কাটা ছিটিয়ে রেখেছে। তাহলে ট্রাকের জায়গায় কেন পাঞ্চার হলো না? কারণ টাকের যাওয়ার পর আমরা তার কাটা রাস্তায় ছিটিয়ে রেখে গিয়েছি। সবাই পিয়াসের দিকে তাকিয়ে রইল। তুই এখানে? পিয়াস ভাই কোনো কথা না বলে সবার মুখে ক্লোরোফর্ম দিয়ে দেয়। ট্রাক চলছে, তার আপন গতিতে চলছে। হঠাৎ ট্রাকটা ব্রেক কষে মারলো। ট্রাকের ভিতর মধ্যে 2জন লোক আছে, একজন ড্রাইভার আর একজন তার সহযোগী। কিরে, তুই এভাবে ব্রেক মারলি কেন? ওই দেখ সামনে কে। দ্বিতীয়জন সামনে তাকিয়ে দেখে সামনে একজন সুন্দরী মেয়ে লিফটের জন্য দাঁড়িয়ে আছে। ওয়াও দোস্ত, এই গভীর নির্জন রাতে একদম একটা মাল পেলাম। আজকে বস্তির লোকদের সাথে আমাদের ভাগ্য খুলে গেল। চুপ থাক, আর ওই মেয়েটাকে যে কোনো ভাবে গাড়িতে উঠা। দ্বিতীয়জন গাড়ি থেকে নামলো। জি, আপনার কোনো সমস্যা? হ্যাঁ, আমার নাম সাবিহা। আমি আসলে আপনার এই ট্রাক ডাকাতি করতে এসেছি। কি? দ্বিতীয়জন লোক যেই পিছনে তাকাবে আমি তার মাথায় আঘাত করে অজ্ঞান করে দেই, আর ড্রাইভারকে আগে পিয়াস ভাই অজ্ঞান করে দিয়েছে। তোর প্ল্যান ওয়ার্ক আউট হয়ে গেল, কিন্তু এখন এত টাকা কি করবি? কেন? রাশেদ রায়হান যে কাজে টাকা পাঠিয়েছিল সেই কাজ করব, শুধু নাম আমাদের হবে। জি ছোট ভাই, জি ছোট ভাই, জি ছোট ভাই, আমি টাকা বস্তিতে সবার মাঝে বিতরণ করে দিচ্ছি, আর তুই সাবিয়াকে বাসায় নিয়ে আয়। ওকে ভাই। পিয়াস ভাই ডাক নিয়ে বস্তি দিকে চলে গেল। ধন্যবাদ সাবিয়া, তুমি না থাকলে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত ব্যাপারটা ম্যানেজ করতে। আমি তো ধন্যবাদ শুনতে চাইনি, আমি অন্য কিছু শুনতে চাইছি। তা কি শুনতে চাও? না কিছু না, ইলেকশনের পর বলবো। এখন আমাকে বাসায় দিয়ে আসো। চলো। আমি সাবিয়াকে তার বাসে দিয়ে আসলাম। 28 ঘন্টা পর ইলেকশন শুরু হয়ে গেছে, গত কয়েক ঘন্টা আগে।
সব কিছু ভালোই চলছে, অধিকাংশ ভোট আমাদের পক্ষে পড়েছে। কিন্তু কতক্ষণ ভালো চলবে? হঠাৎ এই কথা কেন বললি? তুই তো ভেবেই দেখ, আমাদের রাশিদ রায়হানের সব টাকা পয়সা কেড়ে নেওয়া পরেও সে কোনো রিয়াকশন নেই। কথাটা তুই খারাপ বলিসনি। যতটুকু রাশিদ রায়হানকে চিনি, সে চুপচাপ থাকার মানুষ নয়। তাই তো আমাদের ভয় লাগছে, সে যদি শেষ মুহূর্তে এমন কিছু করে ফেলে যাতে আমরা হেরে যাই। আমাদের কথার মাঝে পিয়াস ভাইয়ের মোবাইলে একটা ফোন আসলো। পিয়াস ভাই কলটা রিসিভ করলো। জানি না ওই পাশ থেকে কে কী বললো, যাতে পিয়াস ভাই প্রচণ্ড ঘাবড়ে গেল। কী হয়েছে পিয়াস ভাই, এভাবে ভয় পেয়ে গেছো কেন? পিয়াস ভাই আমাকে কিছু না বলে ফোনটা আমার কাছে দিল। হ্যালো আলমগীর, কেমন আছিস? চিনতে পেরেছিস কে আমি? রকি? তোকে কিভাবে বলতে পারি, কিন্তু তুই তো জেলে ছিলি, তোকে জেল থেকে কে বের করলো? আমার বাপ। তোর বাপ মানে? আমার বাপ মানে এমপি রাশিদ রায়হান। কি? সে তোর বাপ? সে আমার সামনে আমার বস, কিন্তু সে হলো আমার বাপ। আর আমার জান পাখি মানে ছাবি এখন আমার কাছে আছে। তুই যদি তোর জান পাখিকে বাঁচাতে চাস, তাহলে তুই এলাকার পরিত্যক্ত কুড়ানে চলে আয়। আমার বাপও আছে তোকে স্বাগত জানানোর জন্য। দ্রুত আয়, তোর কাছে সময় থাকলেও তোর জান পাখির কাছে বেশি সময় নাই। হারামির বাচ্চা, ছাবিয়ার যদি কিছু হয় তাহলে তোকে তোর বাপকে আমি জিন্দা মাটিতে পুড়ে ফেলবো। রকি কিছু না বলে ফোনটা কেটে দিল। পিয়াস ভাই, এখন কি করব? এখনো তুই এমপির পাওয়ার পাসনি, তাই পুলিশকে বললে কিছুই হবে না। আমি আমার ছেলেপেলেকে নিয়ে গোডাউনে হামলা করব, কি বলিস? না ভাই, এভাবে বিপদ বেড়ে যাবে। তুমি একটা কাজ করো, তারা আমাকে চায় তাই আমি আগে যাব। তোমার সব ছেলেপেলে নিয়ে গোডাউনের বাইরে লুকিয়ে থাকবে। আমি শীষ বাদলে সবাই একসাথে হামলা করবে। ওকে, তুই যা চাস তাই হবে। আমি রকির বলা কথা মতো তাদের পরিত্যক্ত গোডাউনে পৌঁছে গেলাম। গুন্ডা পান্ডায় ভরা গোডাউনটা। আমি সদর দরজার সামনে গেলাম। দুইজন আমার ফুল বডি চেক করলো। তারপরে আমাকে ভিতরে নিয়ে গেল তারা। প্রথমে রুম পার হতে দ্বিতীয় রুমে এক কোণের পিলারের সাথে ছাবিয়াকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। ছাবিয়ার গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট ফুটে আছে। ঠোঁটের কোণ থেকে রক্ত বের হচ্ছে। ওয়েলকাম মিস্টার হবু এমপি, ওয়েলকাম। আমি এসে গেছি রকি, এবার তো ছাবিয়াকে ছেড়ে দে। এত তারা কিসের? তুই এলাকার হবু এমপি, তোকে একটু খাতিরদারি না করলে কি হবে? তার আগে টিভিটা অন করি, দেখি ভোটের কি রেজাল্ট বের হওয়ার সময় তো হয়ে গেছে। রকি টিভি চালু করলো। 5 মিনিটের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে। আলমগীর, তুমি পালিয়ে যাও, এটা তোমাকে বাঁচতে দিবে না। আমি এখানে নিজ জীবনের জন্য আসিনি, এসেছি তোমাকে বাঁচাতে। হাই রে ভালোবাসা, এই প্রেম আর দেখতে পাচ্ছি না। এই তোর এই প্রেমিকে একটু সাইজ কর। রাশিদ রায়হানের 20 জন গুন্ডা আমার সামনে আসলো। আমি কোনো ফিল্মের হিরো না যে এতগুলোকে একাই সাইজ করতে পারবো, তাই আমি পিছনে গেলাম। ছাবিয়া, তোমার প্রেমিকা তো পিছিয়ে যাচ্ছে। আমি পিছাতে পিছাতে একটা দেয়ালের কাছে গেলাম। সেখানে আগে থেকেই একজন লোক দাঁড়িয়ে ছিল। সে আমাকে আঘাত করার আগেই আমি তাকে আঘাত করে তার থেকে বন্দুক নিয়ে নিলাম। আমি তাদেরকে শ্যুট করে দেওয়ালের থেকে ফায়ার এক্সটিং গ্যাসের সিলিন্ডার ছুড়ে দিলাম তাদের দিকে। সিলিন্ডার বরাবর বন্দুক তাক করে শ্যুট করলাম। সিলিন্ডারটা ব্রাস্ট হলো। সে যেন মনে হলো বোমা ফেটেছে। 20 জনের কাউকে আর দেখা গেল না। সবার ছিন্ন ভিন্ন দেহ একদিক সেদিক ছড়িয়ে রয়েছে। আমি মুখ দিয়ে শীষ বাঁধলাম জোরে। আমার কাণ্ড দেখে রাশিদ রায়হান ছেলে পেলে অনেক ভয় পেয়ে গেল। রকি পালাতে গেলে আমি তার পায়ে গুলি করি, আর সে মাটিতে লুটিয়ে পড়ে। আমি দৌড়ে রাশিদ রায়হানের সামনে গেলাম। রাশিদ রায়হানের হাঁটুতে গুলি মারল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। রাশিদ রায়হানের কপাল বরাবর বন্দুকটা তাক করলাম। আলমগীর, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি আমার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাব। তুই ভাবলি কি করে? তুই একের পর এক পাপ করে যাবি, আর তোর পাপের শাস্তি তুই পাবি না। তোর যা পাপ করা ছিল তা তুই আগেই করেছিস, কিন্তু তুই আজকে ছাবিয়াকে কিডন্যাপ করে অনেক বড় ভুল করেছিস। তুই জানিস না যে ছাবি আমার জান। ছাবিয়াকে আমি ভালোবাসি। ছাবিয়ার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। ছাবিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ছাবিয়ার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ ছাবিয়া, আই লাভ ইউ এভার অ্যান্ড ফর এভার। রাশিদ রায়হানের দিকে তাকিয়ে বললাম, তোরা তোর ছেলের মৃত্যু আল্লাহ তাআলা আমার হাতে লিখে দিয়েছে। আলমগীর, আগে টিভি নিউজ দেখো। আমি পেছনে তাকিয়ে দেখি পিয়াস ভাই এসে গেছে। টিভির দিকে তাকিয়ে দেখি টিভিতে ব্রেকিং নিউজ দিচ্ছে।
এইমাত্র পাওয়া খবর থেকে জানা গেছে ভোটের গণনার কাজ শেষ। এলাকার প্রাক্তন এমপি রাশিদ রায়হান ভোট পেয়েছে 26,580, আর এই এলাকার বস্তির এক সামান্য ছেলে আলমগীর ভোট পেয়েছেন 33,680। আলমগীর বিপুল ভোটে জয়লাভ করেছে। আমি রাশিদ রায়হানের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বললাম, যে ক্ষমতার জন্য তুই আমার বাবা মাকে মেরেছিস, সে যে ক্ষমতা অপব্যবহার করে আমার চাচাকে মেরেছিস, যে ক্ষমতা ব্যবহার করে এত খারাপ কাজ করেছিস, সেই ক্ষমতা আর তোর নেই। পিয়াস ভাই, এখন কি করব তুমি বলো। দেখ আলমগীর, এ হলো এমন এক কালসাপ যাকে একবার ছেড়ে দিলে সে আবার সবল দিবেই। আর তুই নিজের হাতে প্রতিশোধ নেবে বলেছিলি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এদের যদি আমি খুন করি তাহলে আমার আর এই শয়তানের মাঝে কোনো পার্থক্য থাকবে না। এদের জেলে দিয়ে দাও ভাই। ঠিক আছে, তোর যা ইচ্ছা। আমি সাবিয়ার সব বাঁধন খুলে দিলাম। তুমি এতক্ষণ যা বলছো তা কি সব সত্যি? কেন, বিশ্বাস হচ্ছে না? না, তাহলে কি করলে বিশ্বাস হবে? আমাকে বিয়ে করলে বিশ্বাস হবে। যেহেতু আমি এলাকার এমপি, সেহেতু আমার এখন বিয়ে করতে কোনো সমস্যা নেই। ওকে ভাইজান। এখনই যান, তাহলে পরে কি হবে? 10 দিন পর আমি এমপি হয়ে শপথ গ্রহণ করেছি, অনেক দিন আগেই। ইতিমধ্যে প্রস্তুতিতে নতুন ঘর বানানোর কাজ শুরু হয়ে গেছে। সাবিয়ার বাবার সাথেও আমার কথা হয়ে গেছে। যেহেতু মাত্র আমরা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তাই ইন্টার ফাইনাল এক্সাম হওয়া পর্যন্ত আমাদের বিয়ে হবে না। 10 মাস পর আমার এক্সাম শেষ হয়েছে গত সপ্তাহে। আজ আমাদের বিয়ে হয়ে গেল। সবাই অনেক আনন্দে কাটালো বিয়েটা। আর রাহুল বিয়েতে যে লেভেলের নাচ নেচেছে তা বলার বাইরে। শতভোগ বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। রাহুল আর নীলা মিলে আমাকে বাসর ঘরের ভিতরে ঠেলে ঢুকিয়ে দিল। আমি ঘরে ঢুকে দেখি সাবিয়া বালিশে হেলান দিয়ে মোবাইল টিপছে। আমি শুনেছি মেয়েরা বাসর ঘরে ঘোমটা দিয়ে বসে থাকে আর ছেলেরা ঘোমটা সরায়, কিন্তু এখানে তো তুমি মোবাইল নিয়ে পড়ে আছো।